হাই ফ্রেন্ডস, গভর্নমেন্ট জব স্টাডি উইথ মিতে আবার আপনাদেরকে স্বাগত জানাই। আজকে এই সেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এবং তাদের এক্সরে করব। ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে, ভূত্বক ও গুরুমণ্ডলের মধ্যবর্তী ক্রান্তীয় অঞ্চলকে বলে কনরাড বিযুক্ত রেখা, গুটেনবার্গ বিযুক্ত রেখা, মোহ বিযুক্ত রেখা নাকি লিম্যান বিযুক্ত রেখা? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে মোহ বিযুক্ত রেখা। মোহ বিযুক্ত রেখা হচ্ছে ভূত্বকের যে আমাদের ভূত্বক এবং গুরুমণ্ডল অর্থাৎ যেটা ক্রাস্ট এবং যে ম্যান্টেল রয়েছে তার মধ্যবর্তী একটি পরিবর্তনশীল অঞ্চল। আর এই মোহবিযুক্তি রেখা যেটা 1909 সালে মহরাভিষিক আবিষ্কার করেছিলেন, এই জন্য তার নাম অনুসারে মহরাভিষিক ডিসকন্টিনিউটি বা বিযুক্তি রেখা নামে পরিচিত। এবং এই বিযুক্তি রেখা ভূপৃষ্ঠ থেকে গড়ে প্রায় 30 কিমি গভীরতায় অবস্থিত। এটা প্রায় 30 কিমি গভীরতায় অবস্থিত এবং এই গভীর স্থানে এর যে রিলেটিভ ডেন্সিটি বা আপেক্ষিক ঘনত্ব যেটা থাকে সেটা হচ্ছে রিলেটিভ ডেন্সিটি থাকে 3.33 থেকে 3.5 যেটা গ্রাম পার ঘন সেন্টিমিটারে। এবং মোহবিযুক্তি রেখাকে অতিক্রমের পর আমাদের যে পি তরঙ্গ বা প্রাইমারি ওয়েভ তার গতিবেগ বৃদ্ধি পায় এবং সেখানে প্রায় গতিবেগ থাকে 7.9 থেকে আমাদের 8 কিমি পার সেকেন্ড। এগুলো আমাদের জানতে হবে। এছাড়াও যেগুলি জানতে হবে সেগুলি হচ্ছে মোহবিযুক্তি রেখা ছাড়াও আরও কয়েকটি গুরুত্বপূর্ণ যে বিযুক্তি রেখাগুলি রয়েছে, যেমন হচ্ছে কনরাড বিযুক্তি রেখা। কনরাড বিযুক্তি রেখা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ভূত্বকের যে শিয়াল রয়েছে এবং সীমা রয়েছে তার মধ্যবর্তী রেখা বা ডিসকন্টিনিউটি হচ্ছে কনরাড বিযুক্তি রেখা। এবং গুটেনবার্গ বিযুক্তি রেখা সেটা হচ্ছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। এটা রয়েছে গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মাঝখানে। এবং র্যাপিটি বিযুক্তি রেখা রয়েছে অন্তঃগুরুমণ্ডল অর্থাৎ গুরুমণ্ডলের মধ্যবর্তী ইনার মেন্টাল এবং আউটার মেন্টালের মধ্যে। এবং লিম্যান বিযুক্তি রেখা রয়েছে সেটা হচ্ছে আমাদের অন্তঃকেন্দ্রমণ্ডল এবং বহিকেন্দ্রমণ্ডল অর্থাৎ আউটার কোর আর ইনার কোরের মধ্যবর্তী। 2 নম্বর প্রশ্ন যেটা রয়েছে ক্ষেত্রে দেখে নেব এবার, পৃথিবীর অভ্যন্তরে যে স্থানে ভূকম্পন তরঙ্গ প্রবাহ সৃষ্টি হয় তাকে কি বলে? কেন্দ্র, উপকেন্দ্র, মধ্যবিন্দু, নাভি। ভূমিকম্পের যে স্থান থেকে ভূমিকম্পের তরঙ্গের সৃষ্টি হয় তাকে বলা হয় ভূমিকম্পের কেন্দ্র। এবং এই ভূমিকম্পের কেন্দ্র যেখানে গিয়ে ভূমিকম্পর অনুভূত হয় বা ভূমিকম্প যেখান থেকে ছড়িয়ে পড়ে সেটা হচ্ছে এপিসেন্টার বা উপকেন্দ্র। পৃথিবীর অভ্যন্তরে যে স্থান থেকে সাধারণত ভূমিকম্পের তরঙ্গের উৎপত্তি হয় সেই স্থানটিকেই ভূমিকম্পের কেন্দ্র বা সেন্টার বলা হয়ে থাকে। এবার এই সাধারণত এটা 16 থেকে 700 কিমি গভীরতায় ভূমিকম্পের কেন্দ্র অবস্থান করে থাকে। তবে বেশিরভাগ ভূমিকম্প কেন্দ্রগুলি 32 থেকে 35 কিলোমিটারের মধ্যেই অবস্থান করে। ভূপৃষ্ঠের উপরে অবস্থিত এই স্থানটিকে যেখানে ভূমিকম্প প্রথমে উদ্ভূত হলো এবং যেখানে গিয়ে পৌঁছালো এবং তারপর থেকে ভূমিকম্প চারিদিকে ছড়িয়ে পড়ে বা তার যে প্রভাব সেটা চারিদিকে তার যে ধ্বংসলীলা হোক বা তার প্রভাব বা এফেক্টটা পড়ে সেটা উপকেন্দ্র থেকে চারিদিকে ছড়িয়ে পড়ে। অর্থাৎ ভূমিকম্পের কেন্দ্র থেকে উপকেন্দ্রে প্রথমে যায় ভূপৃষ্ঠে, সেটা থেকে ভূ অভ্যন্তরের কেন্দ্র থেকেও ভূপৃষ্ঠের উপকেন্দ্রে পৌঁছে, তারপরে ভূপৃষ্ঠে বিভিন্ন রকমের যে সমস্ত প্রভাব পি তরঙ্গ, এল তরঙ্গ বা এস তরঙ্গ তাদের দেখায়। 3 নম্বর প্রশ্ন রয়েছে, হিমালয়ের অধিকাংশ চ্যুতি হলো আয়ামস্খলন চ্যুতি, অনুলোম চ্যুতি, সংঘট্ট চ্যুতি নাকি ট্রান্সফর্ম চ্যুতি? বেশিরভাগ চ্যুতি হিমালয়ের, সেক্ষেত্রে অধিকাংশ চ্যুতি হচ্ছে সংঘট্ট চ্যুতি। হিমালয়ের অধিকাংশ চ্যুতি সংঘট্ট বা থ্রাস্ট চ্যুতি, থ্রাস্ট ফল্ট। তো এইটাকে এই থ্রাস্ট ফল্ট কি না, থ্রাস্ট ফল্ট যেটা হয়ে থাকে তারপরে আমাদের বিলম্ব চ্যুতি বা রিভার্স ফল্ট নদীর তীব্র সংনমনের ফলে বা তার প্রভাবে যখন প্রায় 40-45 ডিগ্রির নিচে
ডিগ্রি 45 থেকে 40 ডিগ্রি, 45 বা 40 ডিগ্রি বা তার নিচে যদি কমে যায় নতিটা, তাহলে সেই চ্যুতিকেই আমরা থ্রাস্ট বলি। থ্রাস্ট চ্যুতি হচ্ছে যদি 45 ডিগ্রির বিলো 45 ডিগ্রি আমাদের নতি হয় সংনমন বলের প্রভাবে রিভার্স চ্যুতির ক্ষেত্রে, বা আমাদের যে বিলম চ্যুতি রয়েছে সেই বিলম চ্যুতির নতির তীব্র যদি সংনমন বলের প্রভাবে কখনো 45 ডিগ্রি বিলো 45 ডিগ্রি হয়ে যায়, তাহলে কিন্তু সেটার ফলে যে চ্যুতি সৃষ্টি হয় সেটাই হচ্ছে থ্রাস্ট চ্যুতি। সাধারণত হিমালয় পার্বত্য অঞ্চলে শক্তিশালী পার্শ্বচাপের ফলে এবং ঝুলন্ত প্রাচীরগুলি বিচ্ছিন্ন হয়ে যখন পাদমূল প্রাচীর অপেক্ষা উপরে উঠে যায়, এর ফলেই সংঘট্ট চ্যুতির সৃষ্টি হয়। 3টে সংঘট্ট চ্যুতি দেখা যায় এই আমাদের হিমালয় পার্বত্য অঞ্চলে। একটা হচ্ছে ইউরেশিয়ান, দ্বিতীয় হচ্ছে ইউরেশিয়ান ও ভারতীয় পাতের সংঘর্ষের কারণে সৃষ্টি হয়েছে। এবং সবচেয়ে প্রাচীন কেন্দ্রীয় যে চ্যুতি সেটা হচ্ছে আমাদের MCT, এই যে ওইটা হচ্ছে সংঘট্ট চ্যুতি বা থ্রাস্ট, সেটা হচ্ছে আমাদের মেইন সেন্ট্রাল থ্রাস্ট। এছাড়া দক্ষিণে অবস্থিত রয়েছে MBT, অর্থাৎ যেটা হচ্ছে মেন বাউন্ডারি থ্রাস্ট, যেটা হচ্ছে একেবারে দক্ষিণ সীমানায় অবস্থিত। তাহলে প্রধান বা কেন্দ্রীয় সীমানা যেটা কেন্দ্রীয় চ্যুতি সেটা হচ্ছে মেন যেটা রয়েছে আমাদের সেন্ট্রাল থ্রাস্ট, এবং যেটা রয়েছে দক্ষিণে রয়েছে সেটা হচ্ছে মেন বাউন্ডারি থ্রাস্ট, এবং একেবারে দক্ষিণ সীমানায় বা নবীনতম যেটা রয়েছে সেটা হচ্ছে HFT, অর্থাৎ হিমালয়ান ফ্রন্টাল থ্রাস্ট। এই 3 ধরনের সংঘট্ট চ্যুতি আমাদের হিমালয়ে রয়েছে। চ্যুতির ফলে এই 3 ধরনের এই 3টে অঞ্চল দেখা যায়। একটা হচ্ছে HFT একেবারে নবীন যেটা, সেটা হচ্ছে হিমালয়ান ফ্রন্টাল থ্রাস্ট, এবং একেবারে মেইন বা প্রধান বা প্রাচীনতম হচ্ছে MCT অর্থাৎ মেইন সেন্ট্রাল থ্রাস্ট, এবং দক্ষিণতম অংশে যেটা রয়েছে MBT বা মেইন বাউন্ডারি থ্রাস্ট। ইউ আকৃতি সাধারণত যে কারণে হয়ে থাকে, ইউ আকৃতির উপত্যকা সাধারণত যে কারণে হয় নদীর ক্ষয়, হিমবাহের ক্ষয়, আগ্নেয়গিরি অগ্নুৎপাত না পলি সঞ্চয়। এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে ইউ আকৃতির এই যে উপত্যকা সেটা সৃষ্টি হয় হিমবাহ ওর ক্ষয় বা গ্লেসিয়ার ক্ষয়, এরোশন অফ গ্লেসিয়ারের জন্য। হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত এই ভূমিরূপ হচ্ছে সেটা হচ্ছে ইউ আকৃতির উপত্যকা। বেশিরভাগ ভূগোলবিদের মতে যে ভি আকৃতির, বেশিরভাগ ভূগোলের মতে যে সমস্ত ভৌগোলিকবিদ রয়েছেন তাদের মতে যে ভি অক্ষরের মতো নদী উপত্যকা যখন হিমবাহে প্রভাবিত হলে অবঘর্ষণ এবং উৎপাটন এই দুটি প্রক্রিয়ার ক্ষয়কার্যের ফলে পূর্বে নদী উপত্যকাটা ভি থেকে ইউ শেপ হয়ে যায়, অর্থাৎ এর যে অংশগুলি এগুলি বেশি সংঘর্ষ এবং উদ্ঘাটন প্রক্রিয়ার ফলে ক্ষয়প্রাপ্ত হয়ে ভি শেপ থেকে ইউ শেপে পরিণত হয়। নিম্নক্ষয় এবং পার্শ্বক্ষয়, অর্থাৎ এর যে নিচের অংশ ক্ষয় এবং একই সাথে পার্শ্বের অংশ ক্ষয় হয়ে এই ভিটা ইউ আকৃতি ধারণ করে। গ্রানাইট শিলায় স্বল্পমোচন প্রক্রিয়াটি হলো এক প্রকার রাসায়নিক আবহবিকার, চ্যুতি, যান্ত্রিক আবহবিকার নাকি পুঞ্জিত ক্ষয়। এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে স্বল্পমোচন হচ্ছে একটি যান্ত্রিক আবহবিকার কারণে বা মেকানিক্যাল ওয়েদারিংয়ের জন্য এটা হয়ে থাকে। তো গ্রানাইট শিলার স্বল্পমোচন প্রক্রিয়া হচ্ছে যে যান্ত্রিক আবহবিকারের জন্য হয়। এরা শিলার উপাদান দিলে নিজস্ব ধর্ম অক্ষুণ্ণ এখানে থাকে, এবং এই যান্ত্রিক আবহবিকারের দ্বারা গ্রানাইট শিলার স্তরগুলি পেঁয়াজের খোসার মতো চারিদিকে খুলে যায়, এবং গ্রানাইট শিলায় এই আবহবিকার সংঘটিত হওয়ার কারণ 1 নম্বর যে তাপজনিত পীড়ন, এর ফলে কি হয় না শিলার মধ্যে পেঁয়াজের খোসার মতো এগুলি কিন্তু চারিদিকে শিলাগুলি ছড়িয়ে পড়ে। এটা তাপজনিত পীড়নের ফলে, অতিরিক্ত তাপের ফলে আবার যখন তাপ কি হয় বেশি উত্তপ্ত হয়, আবার তাপ যখন শোষিত হয়ে যায় অর্থাৎ তাপ সংকোচন এবং প্রসারণের জন্য ঘটে। এছাড়াও শিলার উপরে থাকা মৃত্তিকা বা শিলার যে আবরণ সেগুলি কি হয় ভার হ্রাস পায় এবং উন্মুক্ত গ্রানাইট শিলা প্রসারিত হয়। এছাড়াও বারবার সিক্ত এবং শুকনো হওয়ার ফলে শিলার মধ্যস্থ
শিলার মধ্যস্থ যে সমস্ত খনিজগুলি ক্রমাগত কী হয় ডায়াস্ট্রাল বা সংকোচন ও প্রসারণ যে ব্যাপারটা রয়েছে সেটার ফলে গ্রানাইট শিলার স্বল্পমোচন আবহবিকার সংঘটিত হয়। এছাড়াও এই স্বল্পমোচন ছাড়াও যান্ত্রিক আবহবিকারের কারণে আমাদের যেগুলি হয় প্রস্তরচ্ছায়ী খণ্ডীকরণ, তুষার কিলক বা ক্ষুদ্রকণা বিসারণ এইগুলি হয়ে থাকে। যে দুই শক্তির মিলিত কার্যের ফলে বদ্ধভূমি বা ব্যাডল্যান্ড উৎখাত ভূমিরূপ হয় তা হল বায়ু হিমবাহ, বায়ু জল, জল হিমবাহ, সমুদ্র ও তরঙ্গ জল। সঠিক উত্তর হচ্ছে বায়ু এবং জল। মরুভূমি বা যে সমস্ত মরুপ্রায় অঞ্চলগুলি রয়েছে সেগুলিতে বায়ু এবং জলের মিলিত কার্যের ফলে ব্যাডল্যান্ড গড়ে ওঠে। উদ্ভিদ আবরণহীন মৃত্তিকা স্তর বায়ুর ক্ষয়কার্যের দ্বারা সহজে আলগা বা সেটা কি হয় সহজে আলগা হয়ে যায় এবং আকস্মিক হঠাৎ যদি বৃষ্টিপাত তখন সংঘটিত হয় এই আলগা মৃত্তিকা স্তর ক্ষয়প্রাপ্ত হয়ে এক ধরনের রিল সৃষ্টি করে, যেটা সংকীর্ণ যে জলরাশি সেই ছোট ছোট জলধারাগুলি সৃষ্টি করে এবং পরবর্তীকালে এই কোমল শিলা যেটা নরম শিলাস্তরের ব্যাপক হারে ক্ষয় পেতে থাকে এবং এই রিল ও ছোট ছোট জলাধারগুলি আয়তনে বৃদ্ধি পেয়ে গালি বা র্যাভাইন সৃষ্টি করে। এই গালি আবার র্যাভাইনগুলি ক্ষয়ের কারণে সমগ্র অঞ্চলটিকে সংকীর্ণ যে এক ধরনের সংকীর্ণ ঢেউ খেলানো শৈলশিলা বিভক্ত করে। এই অসংখ্য শৈলশিলাযুক্ত অসাম্য যে সমস্ত তল উঁচু নিচু অর্থাৎ বন্ধুর এবং অনুর্বর মৃত্তিকার সৃষ্টি হয়। এর ফলে এটাই হচ্ছে আমাদের ব্যাডল্যান্ড বা বদ্ধভূমি। কাস্ট ভূমিরূপ বিদ্যা যার সাথে সম্পর্কিত। অপশন এ বলছে গ্রাবরেখা সঞ্চয়, বি হচ্ছে সমুদ্রতলের পরিবর্তন, সি হচ্ছে চুনাপাথর গঠিত অঞ্চল, ডি হচ্ছে পর্বত সৃষ্টি। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে সেটা হচ্ছে আমাদের চুনাপাথর গঠিত অঞ্চলে কিন্তু যেটা হয়ে থাকে সেটা কিন্তু কাস্ট ভূমিরূপবিদ্যার সাথে যুক্ত। সাধারণত চুনাপাথর ডোলোমাইট বা এই যে জিপসাম এই সমস্ত শিলা দ্বারা গঠিত অঞ্চলগুলি কাস্ট ভূমিরূপ গড়ে ওঠে। আর চুনাপাথরযুক্ত অঞ্চলে কাস্ট ভূমিরূপ গড়ে ওঠার কারণ হচ্ছে চুনাপাথর হলো সবচেয়ে বেশি দ্রবীভূত হয় সহজেই, সেই কারণে পৃথিবীর বেশিরভাগ কাস্ট অঞ্চলে চুনাপাথরযুক্ত অঞ্চলে কী হয় এই কাস্ট অঞ্চলগুলি চুনাপাথরযুক্ত অঞ্চলেই সৃষ্টি হয়। এছাড়াও বৃষ্টির জল বা ভূগর্ভস্থ জল চুনাপাথরের সাথে কী করতে পারে সহজে বিক্রিয়া করে, যার ফলে কার্বনের যে শিলাগুলি সেগুলোকে বিয়োজিত করে এবং বিভিন্ন দ্রবণজনিত ভূমিরূপ সৃষ্টি করে। আবার এই চুনাপাথরযুক্ত অঞ্চলে বিভিন্ন ধরনের দারণ বা ফাটল ইত্যাদি সৃষ্টি বা উপস্থিত হওয়ার ফলে অতি সহজে বৃষ্টির জল সেখানে প্রবেশ করতে পারে এবং কাস্ট ভূমিরূপ গঠনের প্রক্রিয়া সেটাকে সহজ করে তোলে। 8 নম্বর প্রশ্নটা কি বলছে, মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পাহাড়ের গা বেয়ে যে শিলাখণ্ড বা মৃত্তিকার ধীরে ধীরে নিচে নেমে আসে এটাকে কি বলা হয়? ভূমিপ্রবাহ, ভূমিধস, বিসর্পণ নাকি হিমানি সম্প্রপাত? এটাকে বলা হয় থাকে বিসর্পণ। যখন মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পাহাড়ের গা বেয়ে আসছে তখন সেটা হচ্ছে আমাদের যেটা বিসর্পণ। মধ্যাকর্ষণ শক্তির পাহাড়ের গা বেয়ে শিলাখণ্ড বা মৃত্তিকা ধীরে ধীরে নিচে নেমে আসেকে বলা হয় সেটা হচ্ছে ক্রিপ। তা মধ্যাকর্ষণ শক্তি বা তার প্রভাবে যখন উপরের স্থিত পার্বত্য উপরে স্থিত বিভিন্ন শিলা বা বিভিন্ন ধরনের পাথর বা মাটির যে সমস্ত বড় ঢিলা বা টিলা সেইগুলি কী হয় সেগুলি হচ্ছে অতি ধীরে ধীরে নিচে নেমে আসে এবং এই যে বিসর্পণ প্রক্রিয়াটি বা উপর থেকে নিচে নেমে আসে মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ক্রিপ বা বিসর্পণ প্রক্রিয়াটি ধীরভাবে ঘটে যে সহজে এটা দৃষ্টিগোচর হয় না, যার ফলে ভূবিজ্ঞানী সার্ভ প্রথম 1938 সালে বিসর্পণকে বা একে 4 ভাগে ভাগ করেছিলেন। এক হচ্ছে ট্যালাস বিসর্পণ, 2 হচ্ছে মৃত্তিকা বিসর্পণ, 3 হচ্ছে শিলার হিমবাহ বিসর্পণ অর্থাৎ রক গ্লেসিয়ার ক্রিপ এবং রক ক্রিপ অর্থাৎ শিলা বিসর্পণ। অর্থাৎ একটা হচ্ছে সোয়েল ক্রিপ, 2 হচ্ছে ট্যালাস ক্রিপ, 3 হচ্ছে রক ক্রিপ এবং 4 নম্বর হচ্ছে রক গ্লেসিয়ার ক্রিপ। এই বিজ্ঞানী সার্ভ 1938 সালে
4 ভাগে বিভক্ত করেছেন বিসর্পণকে। নিম্নের কোন ভৌগোলিক বিশেষভাবে জলবায়ুগত নিয়ন্ত্রণবাদের উপরে জোর দিয়েছিলেন? গ্রাফি টেইলর, ফ্রেডরিক রাডজিল, এলসওয়ার্থ হান্টিংটন, ইমানুয়েল কান্ট। এক্ষেত্রে হচ্ছে এলসওয়ার্থ জলবায়ুগত নিয়ন্ত্রণবাদের কথা বলছে, শুধুমাত্র নিয়ন্ত্রণবাদ নাই, নিও ডিটারমিনিজম নয়, জলবায়ু ক্লাইম্যাটিক নিও ডিটারমিনিজম এর কথা বলেছেন এলসওয়ার্থ হান্টিংটন। তিনি জলবায়ুগত নিয়ন্ত্রণবাদের উপরে জোর দিয়েছিলেন, কারণ কিনা পরিবেশগত নিয়ন্ত্রণবাদী তিনি এলসওয়ার্থ হান্টিংটন। তার মতে জলবায়ু মানুষের সভ্যতাকে যুগে যুগে নিয়ন্ত্রণ করে চলেছে। মানুষ যে বিভিন্ন জাতিগত বৈশিষ্ট্যে বিভক্ত বা ধর্মীয় বিশ্বাসে বিভক্ত, সেই জলবায়ুর ওপর এগুলো নির্ভরশীল, এটা তিনি বলেছেন। অর্থাৎ বিশেষভাবে বিশেষভাবে জলবায়ুগত নিয়ন্ত্রণবাদের উপরে জোর দিয়ে তিনি যেটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে যে মানুষ জাতিগত বা ধর্মগত বিশ্বাসে বসবাস করে, সেটাও হচ্ছে জলবায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়। তার বিখ্যাত একটা বই যেটা হলো সিভিলাইজেশন অ্যান্ড ক্লাইমেট, সিভিলাইজেশন অ্যান্ড ক্লাইমেট, যেটা তিনি প্রকাশ করেছিলেন 1975 সালে। সিভিলাইজেশন অ্যান্ড ক্লাইমেট, তার এই যে বইটার মধ্য দিয়ে তিনি যেটা বুঝিয়েছিলেন যে জাতিগত এবং ধর্মগত বিশ্বাসের উপরে জলবায়ু নির্ভরশীল। এবং পরবর্তীকালে নয়া ডিটারমিনিজম যেটা বা নব নিয়ন্ত্রণবাদের প্রধান প্রবক্তা কিন্তু গ্রাফি টেইলর। নিও ডিটারমিনিজমের প্রধান প্রবক্তা হিসেবে ধরা হয় গ্রাফি টেইলরকে। রাডজেল ছিলেন পরিবেশগত নিয়ন্ত্রণবাদের সাথে যুক্ত। ফ্রেডরিক রাডজেল তিনি হলেন এনভায়রনমেন্টাল যেটা হচ্ছে নিও ডিটারমিনিজমের সাথে যুক্ত। এবং ইমানুয়েল কান্ট হলেন একজন জার্মান দার্শনিক। তার একটা লেখা বই রয়েছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ক্রিটিক অফ পিওর রিজন। তাহলে আরেকবার দেখে নিই, ভূগোলের বিশেষভাবে জলবায়ুগত নিয়ন্ত্রণবাদের উপরে জোর দিয়েছিলেন তিনি হলেন এলসওয়ার্থ হান্টিংটন। তার সিভিলাইজেশন অ্যান্ড ক্লাইমেট বইটা যেটা 1975 সালে প্রকাশিত হয়, যার মাধ্যমে তিনি এই জলবায়ুগত নিয়ন্ত্রণবাদের উপরে কিভাবে মানুষের ধর্ম এবং তার মানুষের বসবাস বা মানুষের যে জাতিগত বিন্যাস সেটা নির্ভরশীল জলবায়ু, সেটা দেখিয়েছিলেন। এবং সার্বিকভাবে গ্রাফি টেইলরকে আমাদের নিও ডিটারমিনিজম বা নিয়ন্ত্রণবাদের জনক বলা হয়ে থাকে বা তার প্রধান প্রবক্তা। জার্মান ভূগোলবিদ ফ্রেডরিক রাডজেল হলেন এনভায়রনমেন্ট নিয়ন্ত্রণবাদের জনক এবং ইমানুয়েল কান্ট হলেন একজন জার্মান দার্শনিক, যার লেখা বই হচ্ছে ক্রিটিক অফ পিওর রিজন। নেক্সট হচ্ছে মানবিক ভূগোলের প্রতিষ্ঠাতাকে হাডসন, টুয়ান, কার্ক নাকি হার্ভে? মানবিক ভূগোলের প্রতিষ্ঠাতা হলেন চীনা আমেরিকান ভূগোলবিদ, তিনি হলেন ইয়ে ফু টুয়ান হচ্ছেন তিনি 1976 সালে প্রথম কি করেছিলেন না, এই যে মানবিক ভূগোলের প্রতিষ্ঠাতা হলেন চীনা আমেরিকান ভূগোলবিদ ফু টুয়ান। তিনি প্রথম 1976 সালে মানবিক ভূগোলের যে মূল কেন্দ্র হলো মানুষ এবং তার পারিপার্শ্বিক অবস্থা, এটা বলেছিলেন। এবং টুয়ানের মধ্যে মানবিক ভূগোল মানুষের পরিবেশের মধ্যে যে সম্পর্ক, জটিলতা এবং অস্পষ্টতা, এই বিষয়টিও তিনি অনুভব করেছিলেন। মার্কিন ভূগোলবিদ হাডসন তিনি ছিলেন ভূগোলের আঞ্চলিক ভূগোল বা রিজিওনাল জিওগ্রাফির একজন সমর্থক। এবং ডেভিড হার্ভে হলেন গঠনবাদী দর্শনের সাথে যুক্ত এবং মূলক ভূগোলের অত্যন্ত স্তম্ভ বিশেষ সেটা। এবং ক্রিক ছিলেন আচরণগত ভূগোলের অন্যতম দার্শনিক। অর্থাৎ তাহলে পরে হার্ভে হচ্ছে যার সাথে যুক্ত, তিনি হলেন গঠনবাদী ভূগোল বা মূলক ভূগোলের সাথে যুক্ত।
ক্রিক হচ্ছে আচরণবাদী ভূগোলের সাথে যুক্ত। হার্স্টন হলেন একজন আঞ্চলিক বা রিজিওনাল জিওগ্রাফির জনক এবং মানবিক ভূগোল বা হিউম্যান জিওগ্রাফির সাথে যুক্ত রয়েছেন টুয়ান। তিনি 1976 সালে মানুষ এবং তার পারিপার্শ্বিক অবস্থা সেটার যে মূল কেন্দ্র সেটা বলেছিলেন এবং 1976 সালে মানুষ এবং পরিবেশের মধ্যে যে সম্পর্কের জটিলতা এবং যে অস্পষ্টতা রয়েছে সেটাও তিনি উদ্ঘাটন বা সেটা প্রতিস্থাপিত করেছিলেন। নেক্সট, ভিডাল ডিলাবিলাসের সাথে যুক্ত কে? সম্ভাবনাবাদ, যুক্তিসঙ্গত, প্রত্যক্ষবাদ, বস্তুবাদ নাকি গঠনবাদ? ভিডাল ডিলাবিলাসের সাথে যুক্ত হচ্ছে সেটা হচ্ছে সম্ভাবনাবাদ বা পসিবলিজম। এই পসিবলিজমের সাথে যুক্ত হচ্ছেন ভিডাল ডিলাবিলাস। ফরাসি ভূগোলবিদ ভিডাল ডিলাবিলাস আমাদের যে পরিবেশের যে নিয়ন্ত্রণবাদের বিরুদ্ধে নতুন এক ধরনের ধারণা বা নতুন এক ধরনের বিশ্বাস বা রীতিকে তিনি তৈরি করেছিলেন, যেটাকেই তিনি পসিবলিজম বলেছেন। এই সম্ভাবনাবাদ বা পসিবলিজম তার মতে মানুষের যতগুলি সম্ভাবনা, মানুষ কতগুলি কি করে না, মানুষের উপর প্রকৃতির অগাধ কি নেই, মানে আধিপত্য নেই। এটা ভিডাল ডিলাবিলাস বলছেন যে প্রকৃতিতে মানুষের কাছে কতগুলি সম্ভাবনা, প্রকৃতি মানুষের কাছে কতগুলি সম্ভাবনা তুলে ধরে। সেটা হতে পারে তার সংস্কৃতি, তার বিচার বুদ্ধি, রুচি ইত্যাদি। এর মধ্যে একটি সম্ভাবনা সে মানুষ বেছে নেয়। এটাই হলো পসিবলিজমের কনসেপ্ট। তো গঠনবাদের প্রবক্তা হলেন তিনি হলেন যেমন রয়েছেন আমাদের ক্লড লেভি, তারপর জাঁ পিয়াজেট, এরা হলেন গঠনবাদের প্রবক্তা। এবং ফ্রেডরিক অ্যাঞ্জেলস বা কার্ল মার্কস এরা হচ্ছেন বাস্তববাদী দার্শনিক হচ্ছেন কার্ল মার্কস, তারপরে হচ্ছেন ফ্রেডরিক অ্যাঙ্গেলস। এবং গঠনবাদের সাথে যুক্ত রয়েছেন যেমন হচ্ছে ক্লড লেভিস, তারপরে হচ্ছে জাঁ পিয়াজেট এবং আগস্ট কোঁত রয়েছেন তিনি কিন্তু যে যুক্তিবাদী প্রত্যক্ষবাদ এই ধারণার সাথে যুক্ত রয়েছেন আগস্ট কোঁত, ডেরেক গ্রেগরি প্রমুখ প্রত্যক্ষবাদের অন্যতম প্রবক্তা। আরেকবার বলি, ভিডাল ডিলাবিলাস হচ্ছে পসিবলিজমের কথাটি বলেছিলেন এবং এই পসিবলিজম বলতে তিনি কিন্তু নিয়ার ডিটারমিনিজম অর্থাৎ যে সম্ভাবনাবাদ, যে পরিবেশগত সম্ভাবনা বা ইনভায়রনমেন্টাল নিয়ার যে ডিটারমিনিজম অর্থাৎ যে পরিবেশগত নবনিয়ন্ত্রণবাদ বা পরিবেশগত নিয়ন্ত্রণবাদের বিরুদ্ধে গিয়ে তিনি একটা কনসেপ্ট নিয়ে এসেছিলেন যেটা হচ্ছে পসিবলিজম। তার পসিবলিজম হচ্ছে মানুষ পরিবেশের দ্বারা অবাধভাবে পরিবেশ দ্বারা বাধ্য নয়, অর্থাৎ পরিবেশের যে প্রকৃতি বা পরিবেশ সেটার আধিপত্য, প্রকৃতির আধিপত্য কিন্তু অবাধ নয়। মানুষের কাছে প্রকৃতি কিছু সম্ভাবনা তুলে ধরে, সেখানে হতে পারে মানুষের রুচি রোজগার বা তার খাদ্যাভ্যাস, তার সংস্কৃতি ইত্যাদি। এর মধ্যে থেকে মানুষ তার নিজের প্রয়োজনে বা ইচ্ছা অনুযায়ী একটা সম্ভাবনাকে বেছে নেয়। এটাই হচ্ছে ভিডাল ডিলাবিলাসের সম্ভাবনাবাদের তথ্য, যেটা তার জন্য তাকে সম্ভাবনাবাদের জনক বলা হয়ে থাকে। এবং এই গঠনবাদের সাথে যুক্ত রয়েছেন যে ব্যক্তি তিনি হলেন ক্লড লেভি স্ট্রাউস বা জাঁ পিয়াজেট। এবং বস্তুবাদের সাথে যুক্ত কার্ল মার্কস এবং ফ্রেডরিক অ্যাঙ্গেলস ও যুক্তিসঙ্গত প্রত্যক্ষবাদের সাথে ব্যক্তিত্ব হচ্ছে আমাদের ডেরেক, তারপরে আগস্ট কোঁত এরা। ইকুমেন নামক বইটি রচয়িতা থাকে স্ট্র্যাবো, টলেমি, এরাটোস্থেনেস নাকি হ্যাডেড? ইকুমেন শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন গ্রিক পণ্ডিত এরাটোস্থেনেস তাঁর একটি বইয়ের মধ্য দিয়ে। তাঁর লিখিত বই হচ্ছে ইকুমেনি, যেটা বলতে তিনি বুঝিয়েছেন, ইকুমেনি বলতে বসবাসযোগ্য পৃথিবীকে বুঝিয়েছেন, অর্থাৎ যে জায়গাটা বসবাসের উপযুক্ত সেটাকেই ইকুমেনি দ্বারা তিনি তার বইটির মধ্য দিয়ে এরাটোস্থেনেস বুঝিয়েছেন। তিনি ইউরোপ, লিবিয়া বা এশিয়া, অর্থাৎ লিবিয়া বলতে আফ্রিকা মহাদেশ, এবং মোট যে আমাদের 5টি জলবায়ু অঞ্চল এবং তার মধ্যে হচ্ছে এই 5টি জলবায়ু অঞ্চলের মধ্যে একটি উষ্ণ, 2টি নাতিশীতোষ্ণ এবং 2টি হিমমণ্ডল, এইটার উল্লেখ করেছিলেন ইকুমেনি গ্রন্থে। এই ইকুমেনি এই বইটি একটি বই নয়,
এটি একটি ধারণা বিশেষ। তো ইকোনমি থেকে আমরা কি জানতে পারলাম না, গ্রিক পণ্ডিত এরাটোস্থেনেস বা আমাদের ফাদার অফ জিওগ্রাফি বলা হয়ে থাকে তাকে, তিনি তার এই গ্রন্থের মাধ্যমে ইকোনমি শব্দের দ্বারা বোঝাতে চেয়েছেন যে বসবাসের উপযুক্ত স্থান। সেখানে তিনি ইউরোপ, এশিয়া, আফ্রিকা এই মহাদেশগুলিকে 5টি জলবায়ু অঞ্চলে ভাগ করে একটি উষ্ণ, 2টি নাতিশীতোষ্ণ মণ্ডল এবং 2টি যে আমাদের হিমমণ্ডলের উল্লেখ করেছেন। পরবর্তীকালে এবার আমরা দেখে নেব টলেমির একটি বিখ্যাত গ্রন্থ হচ্ছে, যেমন হচ্ছে অ্যালমাগেস্ট। তাছাড়াও রয়েছে সেটা হচ্ছে দ্য আউটলাইন অফ জিওগ্রাফি। দ্য আউটলাইন অফ জিওগ্রাফি, অ্যালমাগাস্ট, এগুলো হচ্ছে টলেমের বিখ্যাত বই। স্ট্যাবোর হচ্ছে সেটা হচ্ছে স্ট্যাবোর লেখা বই হচ্ছে জিওগ্রাফিয়া, যেটা হচ্ছে 17টি খণ্ড রয়েছে, মোট 17টি খণ্ড হচ্ছে জিওগ্রাফিয়া। তাহলে ইকুমেন বইটি লেখক হলেন এরাটোস্থেনিস। টলেমির লেখার বই হচ্ছে যেটা হয়েছে অ্যালমাগেস্ট এবং দ্য আউটলাইন অফ জিওগ্রাফি। এবং আমাদের স্ট্যাবোর হয়ে গেল জিওগ্রাফিয়া, যেটা 17টি খণ্ড রয়েছে। এবং হ্যাডেডের লেখা গ্রন্থ যেটা রয়েছে সেটা হচ্ছে জিওগ্রাফি, এ মডার্ন সিনথেসিস লোকেশন অ্যানালাইসিস ইন হিউম্যান জিওগ্রাফি, অর্থাৎ মডার্ন সিনথেসিস লোকেশন অ্যানালাইসিস ইন হিউম্যান জিওগ্রাফি হচ্ছে পিটার হ্যাগেটের লেখা বই। নিম্নের কোনটি বায়ু নয়? বাণিজ্য বায়ু, পশ্চিমা বায়ু, জেট বায়ু, মেরু বায়ু। যেটি বায়ু নয় সেটা হচ্ছে জেট বায়ু। জেট বায়ু কেন বায়ু নয়? কারণ হচ্ছে জেট বায়ু হচ্ছে একটি নিয়ত বায়ু নয়, বাকিগুলি হচ্ছে প্রত্যেকটা নিয়ত বায়ু। এবং নিয়ত বায়ু সারা বছর একটা নির্দিষ্ট দিক থেকে, আচ্ছা এখানে নিয়ত বায়ু নয় কোনটা ছিল, নিয়ত বায়ু হচ্ছে সেই বায়ু যেটা সারা বছর একটা নির্দিষ্ট দিক থেকে আর একটা নির্দিষ্ট সময়ে, একটা নির্দিষ্ট দিক থেকে একটা নির্দিষ্ট সময়ে বাহিত বা প্রবাহিত হয়, যেমন হচ্ছে বাণিজ্য বায়ু। তারপরে হচ্ছে মেরু বায়ু এবং যে পশ্চিমা বায়ু, এই বায়ুগুলি সারা বছর একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়ে থাকে। এবং জেট বায়ু হচ্ছে আমাদের যে ট্রপোস্ফিয়ার রয়েছে, এই ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বে এবং লোয়ার পার্ট অফ স্ট্র্যাটোস্ফিয়ার, অর্থাৎ ট্রপোস্ফিয়ারের উপরে ঊর্ধ্বের অংশ, উপরের অংশে এবং স্ট্র্যাটোস্ফিয়ারের নিচের অংশে, যেখানে মোটামুটি ট্রপোপোজ লগ্ন এলাকায়, সেখানে কি হয় 7.5 থেকে অর্থাৎ 7.5 থেকে 15 অর্থাৎ 14-15 কিমি, এই যে অঞ্চলটা, এই অঞ্চলটা গতিবেগে আঁকাবাঁকা পথে পশ্চিম থেকে পূর্ব দিকে, ওয়েস্ট থেকে ইস্টের দিকে যে বায়ু প্রবাহিত হয়ে থাকে, তাকে বলা হয়ে থাকে জেট বায়ু। আর এই জেট বায়ুর জন্য কিন্তু কি হয়ে থাকে না, বৃষ্টিপাত বা আমাদের জলবায়ু সেটা অনেক অংশে নির্ভরশীল। তারপরে কোনটা নিয়ত বায়ু নয়, এখানে জেট বায়ু হয়ে যাবে। বাকি বাণিজ্য বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু, এগুলি প্রত্যেকটা হচ্ছে এক একটি আমাদের নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়ে থাকে এবং এই জন্য এগুলি হচ্ছে সব নিয়মিত বায়ু। এবং জেট বায়ু হচ্ছে একটি অনিয়মিত বায়ু। এবং এই জেট বায়ু সাধারণত ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বে এবং স্ট্র্যাটোস্ফিয়ারের নিচে 7.5 বা 7 থেকে 14 কিমির মধ্যে অবস্থান করে থাকে, আঁকাবাঁকা পথে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। টর্নেডো হলো কি ক্রান্তীয় ঘূর্ণবাত, প্রতিবক ঘূর্ণবাত, মধ্য অক্ষাংশীয় ঘূর্ণবাত নাকি ঝড়ের চক্র? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে টর্নেডো হলো সর্বাপেক্ষা একটা বিধ্বংস ক্রান্তীয় ঘূর্ণবাত, একটি বিধ্বংসী, খুবই যে বিধ্বংস লীলা কিন্তু ক্রান্তীয় এই ঘূর্ণবাত চালায়। আমাদের যেটা শক্তিশালী নিম্নচাপ কেন্দ্রের দিকে সৃষ্টি হলে যেটা অল্প স্থান জুড়ে হয়, কারণ হচ্ছে তার বিধ্বংস লীলা বা যার প্রভাব যত বেশি হবে তার বিস্তার তত ছোট হয়। এই টর্নেডোর উৎপত্তি হয় মূলত অল্প স্থান জুড়ে এবং শক্তিশালী নিম্নচাপ কেন্দ্রে থেকে এটা সৃষ্টি হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে এই টর্নেডোকে বলা হয়ে থাকে, টর্নেডোকে বলা হয় টুইস্টার।
মার্কিন যুক্তরাষ্ট্রে টর্নেডোকে বলা হয় টুইস্টার এবং অধিকাংশ টর্নেডোর গতিবেগ থাকে ঘন্টায় প্রায় 180 কিলোমিটার পার আওয়ার এবং ঘূর্ণবাতের কেন্দ্রে গভীর নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয়। আচ্ছা, এই ঘূর্ণবাতের কেন্দ্র যেখানে টর্নেডোর সৃষ্টি হয়, ঘূর্ণবাতের কেন্দ্র, সেই কেন্দ্রে এখানে বলা হয় থাকে ঝড়ের চক্ষু। এবং আরও একটি ইনফরমেশন আমাদেরকে জানতে হবে, 1983 সালের আমাদের যে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলায় গাইঘাটা নামক জায়গাতে প্রথম কিন্তু টর্নেডোর প্রভাব হয়েছিল। 1983 সালে সাউথ 24 পরগনাস, সেখানে একটা গাইঘাটা অঞ্চলে টর্নেডোর প্রভাবে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। এছাড়াও যে সমস্ত ক্রান্তীয় ঘূর্ণবাতের জন্য আর যে সমস্ত ঝড়গুলি হয়ে থাকে সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এই ক্রান্তীয় ঘূর্ণবাতের প্রভাবে তাহলে কি হয়ে থাকে, টর্নেডো তো হয়ে থাকে যার গতিবেগ 180 বা 175 থেকে প্রায় 400 কিমি পর্যন্ত পার আওয়ারে হতে পারে। এবং এছাড়াও ক্রান্তীয় যে সমস্ত ঝড়গুলি রয়েছে, যেমন হচ্ছে আমাদের যে সাইক্লোনগুলি হয়ে থাকে, এগুলি সবই ক্রান্তীয় ঘূর্ণবাতের জন্য হয় আমাদের যে সমস্ত আমাদের পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলে বা অঞ্চলগুলিতে। এছাড়াও টাইফুন, তারপরে হচ্ছে যেটা চীন সাগরে হয়ে থাকে টাইফুন, তাছাড়া হ্যারিকেন, এই যে এগুলি হচ্ছে সব ক্রান্তীয় ঘূর্ণবাতের জন্য হয়ে থাকে। তাহলে এখান থেকে কী জানতে পারলাম, টর্নেডো কি, এটি ক্রান্তীয় ঘূর্ণবাতের জন্য হয়ে থাকে, যেটা হচ্ছে আমাদের অত্যন্ত শক্তিশালী একটি ধ্বংসাত্মক, যেটা শক্তিশালী নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি করে এবং এটি মার্কিন যুক্তরাষ্ট্রের টুইস্টার নামে পরিচিত। মনে রাখতে হবে আমাদেরকে, কোন ঝড় টুইস্টার নামে পরিচিত, টর্নেডো। এবং অধিকাংশ টর্নেডোর গতিবেগ হয়ে থাকে 180 কিমি বা তার বেশি, যেটা 400 কিমি পর্যন্ত হয়ে থাকে শক্তিশালী যে ঘূর্ণিঝড় ক্রান্তীয় ঘূর্ণবাত টর্নেডো। এবং এই ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রে এবং গভীর নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয়, যে জায়গাটাকে বলা হয়ে থাকে ঘূর্ণবাতের চক্ষু। 1983 সালে আমাদের পশ্চিমবঙ্গের গাইঘাটা নামক স্থানে টর্নেডোর জন্য প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল, যেটা দক্ষিণ 24 পরগনায় অবস্থিত গাইঘাটা। এছাড়াও ক্রান্তীয় যে ঘূর্ণবাতগুলি রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে টাইফুন, হ্যারিকেন বা বিভিন্ন সাইক্লোন সেগুলি। পরবর্তী কোয়েশ্চেন, সোলাঞ্চক মৃত্তিকা গঠনকারী প্রক্রিয়া কোনটি? ক্যালসিফিকেশন, গ্লেজিয়েশন, স্যালিনাইজেশন নাকি হিউমিফিকেশন? আমাদের মরু এবং উপমেরু অঞ্চলে স্যালিনাইজেশন প্রক্রিয়ায় কিন্তু সোলাঞ্চক মৃত্তিকার সৃষ্টি হয়ে থাকে, তাই সঠিক উত্তর হয়ে যাবে স্যালিনাইজেশন। যেখানে সোলাঞ্চক মৃত্তিকার সৃষ্টি হয় কোথায়? মরু বা উপমেরু যেই সমস্ত অঞ্চলগুলি রয়েছে। কারণ হচ্ছে এখানে মৃত্তিকার স্তরে কী থাকে, ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম বা বিভিন্ন ধরনের যে লবণ জাত, অর্থাৎ ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এই লবণ ক্লোরাইড বা সালফেট রূপে এখানে কী হয়, সঞ্চিত হয়। ক্যালসিফিকেশন প্রক্রিয়ায় যেটা তৈরি হয়ে থাকে সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে ফার্স্ট আমরা দেখে নিলাম যে সোলাঞ্চক মৃত্তিকায় সৃষ্টি হয় স্যালিনাইজেশন প্রক্রিয়ায়, যেখানে কি হচ্ছে না, বিভিন্ন পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এই যে খনিজ, এই সমস্ত যে ক্লোরাইড বা সালফেট, যেগুলি লবণ ক্লোরাইড বা সালফেট রূপে সঞ্চিত হয়ে সোলাঞ্চক মৃত্তিকা স্যালিনাইজেশন প্রক্রিয়ায় সৃষ্টি হয়। ক্যালসিফিকেশন প্রক্রিয়ায় সৃষ্টি হয়ে থাকে পেডোক্যাল, তাই তো, ক্যালসিফিকেশন প্রক্রিয়ায় সৃষ্টি হচ্ছে পেডোক্যাল। এবার হচ্ছে গ্লেজিয়েশন প্রক্রিয়ায় কী তৈরি হয়ে থাকে না, গ্লেজিয়েশন প্রক্রিয়াতে সৃষ্টি হয়ে থাকে হাইড্রোমরফিক মৃত্তিকা, হাইড্রোমরফিক সয়েল সৃষ্টি হয় বা তৈরি হয়। এছাড়াও এই হাইড্রোমরফিক মৃত্তিকা কী হয়, জৈব পদার্থ কী হয়, হিউমাসে পরিণত হয়ে যায়। তা হিউমাসে যখন পরিণত হয় তখন তাকে হিউমিফিকেশন বলে। অর্থাৎ মৃত্তিকাস্থিত যে সমস্ত প্রক্রিয়ায় হাইড্রোমরফিক মৃত্তিকা সৃষ্টি হয় এবং আর জৈব পদার্থগুলো যখন হিউমাসে পরিণত হয়, এই প্রসেসটিকেই হিউমিফিকেশন বলা হয়। নিম্নের কোনটিতে ব্যাঘ্র প্রকল্প ক্ষেত্র রয়েছে? ঝাড়খালি, সজনেখালি, বকখালি, সন্দেশখালি। সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে আমাদের ঝাড়খালি বা ঝড়খালিতে। সুন্দরবনের ঝড়খালি এলাকায় ব্যাঘ্র উদ্ধার ক্ষেত্র অবস্থিত। এই কেন্দ্রটি যে সমস্ত বাঘগুলি সুন্দরবন এলাকার যে রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে সেগুলি যদি কোনো কারণে আহত বা দলচ্যুত বা
মানে আমাদের আশ্রয়স্থল, বাঘের যে আশ্রয় ক্ষেত্র, অর্থাৎ যে সুন্দরবন অঞ্চল থেকে যদি তারা দলচ্যুত বা আশ্রয় চ্যুত হয় কিংবা অসুস্থ হয়ে পড়ে, এই সমস্ত বাঘগুলিকে এই ঝাড়খালি যে অঞ্চল, ঝাড়খালিতে যে ব্যাঘ্র উদ্ধার ক্ষেত্র রয়েছে, সেই রেস্কিউ সেন্টারে কিন্তু এদেরকে নিয়ে আসা হয় এবং পরবর্তীকালে সুস্থ হলে আবার আমাদের যে সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্যে ছেড়ে দেওয়া হয়। পূর্ব কলকাতার জলাভূমি ঘোষিত হয়েছিল, পূর্ব কলকাতা জলাভূমিকে ঘোষণা করা হয়েছে কি হিসাবে? বিশ্ব হেরিটেজ স্থান হিসেবে, রামসার স্থান হিসাবে, জৈব বৈচিত্র্যযুক্ত স্থান হিসেবে, না পর্যটন ক্ষেত্র হিসাবে? এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে রামসার স্থান হিসাবে। রামসারটা কি? রামসার হচ্ছে যে সমস্ত জলাভূমিগুলি সংরক্ষিত করা হয় কিসের উদ্দেশ্যে? যাতে সেগুলি তার যে বৈচিত্র্য, অর্থাৎ ডাইভার্সিটি, জীববৈচিত্র্য নষ্ট না হয়, জলাভূমির বাস্তুতন্ত্র নষ্ট না হয়। তাই প্রথম 1971 সালে ইরানের রামসারে এই উদ্দেশ্যে বিশ্বের যে জলাভূমিগুলি রক্ষার উদ্দেশ্য করার জন্য একটা পৃথিবীর যে বিভিন্ন দেশগুলিকে নিয়ে একটা সম্মেলন হয়েছিল, যেটা রামসার কনভেনশন বা রামসার সম্মেলন নামে পরিচিত। আর এই রামসার সম্মেলনে ঠিক হয়েছিল যে একটা চুক্তি হয়েছিল, যেটা কনভেনশন অফ ওয়েটল্যান্ডস নামে পরিচিত বা জলাভূমি। এই অনুসারে সারা পৃথিবী জুড়ে পৃথিবী জুড়ে প্রায় 1828 থেকে বা তারও বেশি জলাভূমিকে আন্তর্জাতিক গুরুত্বের ভিত্তিতে রামসার সাইট হিসেবে চিহ্নিত করা হয় এবং 2002 সালে আমাদের পূর্ব কলকাতার যে জলাভূমি, সেটাকে কিন্তু রামসার সাইট হিসেবে 2002 সালে 19শে আগস্ট এটা ঘোষণা করা হয়েছিল। এবং পূর্ব কলকাতার যেটা রয়েছে যেটা উত্তর 24 পরগনা জুড়ে 125 বর্গ আয়তনের এই জলাভূমিটি কলকাতার নিষ্কাশিত ক্ষেত্র হিসেবেও ব্যবহৃত হয়ে থাকে। এছাড়াও এই পূর্ব কলকাতার জলাভূমিকে ব্যবহার করে মাছ চাষ করা হয়ে থাকে এবং পরবর্তীকালে আমাদের যে সুন্দরবন, যেটা সেখানকার জলাভূমিকেও রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে পশ্চিমবঙ্গে। এই মুহূর্তে ভারতবর্ষে মোট রামসার সাইট 85টিরও বেশি রয়েছে বা 85টি রামসার সাইট রয়েছে। নিম্নের কোন দেশ ভেল্ট তৃণভূমি দেখা যায়? উত্তর আমেরিকা, নিউজিল্যান্ড, দক্ষিণ আমেরিকা নাকি পশ্চিম ইউরোপ? ভেল্ট হচ্ছে যেটা দেখা যায় সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকায় ভেল্ট দেখা যায়। ভেল্ট তৃণভূমি আফ্রিকা যে অংশ উচ্চ ভূমিতে বিস্তৃত, বিশেষ করে আমাদের এই যে উচ্চতা এবং মৃত্তিকা বা ভূমিরূপ, এছাড়াও জলবায়ু, এই সমস্ত কারণের জন্য বিভিন্ন ধরনের গ্রাসল্যান্ড গড়ে ওঠে। এই গ্রাসল্যান্ডগুলিকে তৃণাঞ্চলগুলিকে বা গ্রাসল্যান্ডকে 3টে ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় থাকে শাওয়ার ভেল্ট, তারপর হচ্ছে অ্যালপাইন ভেল্ট এবং থিমাডো ভেল্ট। এছাড়াও আমরা দেখে নেব যে আমাদের যে উত্তর আমেরিকায় যে ধরনের তৃণভূমি গড়ে ওঠে সেটা হচ্ছে পেইরি, উত্তর আমেরিকার পেইরি। তারপর হচ্ছে যেটা রয়েছে আমাদের উত্তর আমেরিকার হচ্ছে পেইরি। তারপর হচ্ছে উত্তর আমেরিকার পেইরি, যেটা কানাডার দক্ষিণ মধ্যভাগ ও যুক্তরাষ্ট্র উত্তরভাগ এই অংশে দেখা যায়। তারপর হচ্ছে আফ্রিকাতে তো হলো যেটা ভেল্ট। এছাড়াও রয়েছে অপশন অনুযায়ী, অপশনে রয়েছে নিউজিল্যান্ডে যেটা দেখা যায় সেটা হচ্ছে ক্যান্টারবেরি টেলস বা তুষক, এই সমস্ত নিউজিল্যান্ডে। এছাড়াও আমাদের ইউরোপে যেটা হচ্ছে সেটা হচ্ছে স্টেপস। ইউরোপ এবং এশিয়াতে স্টেপস হচ্ছে ইউরোপ এবং এশিয়াতে মোটামুটি দেখা যায়। তবে মারাটালিং অববাহিকা বা ওশেনিয়া বা অস্ট্রেলিয়াতে ডাউন্স তৃণভূমি দেখা যায়। আফ্রিকাতে তো হলোই, দক্ষিণ আফ্রিকার যেটা রয়েছে আমাদের ভেল্ট। তাছাড়া নিউজিল্যান্ড যেটা রয়েছে সেখানে হচ্ছে ক্যান্টারবেরি বা যে তোষক নামক তৃণভূমি দেখা যায়। ইউরেশিয়াতে হচ্ছে স্টেপস, এশিয়া ইউরোপ এগুলোতে স্টেপস। তথ্য প্রযুক্তি শিল্পে কোন ধরনের অর্থনৈতিক কার্যাবলী অন্তর্গত? প্রাথমিক, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী নাকি কোয়াটারনারি? এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে তথ্য প্রযুক্তি হচ্ছে চতুর্থ স্তরের অর্থনৈতিক কাজের সাথে যুক্ত। কেন কিনা তথ্য প্রযুক্তি শিল্প যেহেতু মানুষের জ্ঞান,
তারপরে মেধা তথ্য প্রযুক্তি অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি, এখানে মানুষের জ্ঞান দরকার, মেধা দরকার, এছাড়াও বিভিন্ন ধরনের টেকনোলজি, তাই এটা উন্নত মানের, তাই কোয়াটারনারি বা চতুর্থ পর্যায়ের অর্থনৈতিক কাজের সাথে যুক্ত। এই পেশার যুক্ত মানুষদেরকে হোয়াইট কালার ওয়ার্কার বলা হয়ে থাকে। এবং প্রাথমিক কাজের সাথে যুক্ত যে সমস্ত অর্থনৈতিক কার্যকলাপ রয়েছে, যেমন হচ্ছে যাদেরকে রেড কলার ওয়ার্কার বলা হয়, যেমন কৃষিকাজ, খনিজ দ্রব্য আহরণ বা খাদ্য বা বনজ সম্পদ সংগ্রহ, পশু শিকার, মৎস্য উৎপাদন বা মৎস্য চাষ, পশুচারণ ইত্যাদি। দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কাজের সাথে যুক্ত যারা, তাদেরকে ব্লু কলার ওয়ার্কার বলা হয়, যেমন ছোট ছোট যে মাঝারি যে সমস্ত শিল্প কারখানাগুলি নির্মাণ বা যেটা হচ্ছে বাণিজ্যিকভাবে মৎস্য আহরণ ইত্যাদি। তৃতীয় স্তরের অর্থনৈতিক কাজের সাথে যুক্ত তাদেরকে বলা হয় পিঙ্ক কালার ওয়ার্কার বলা হয় থাকে। পিঙ্ক কালার ওয়ার্কার যেমন পরিবহন, যোগাযোগ বা পরিষেবা যে সমস্ত কাজের সাথে যুক্ত। এবং একেবারে যারা পঞ্চম স্তরের অর্থনৈতিক কাজের সাথে যুক্ত তাদেরকে গোল্ডেন কালার ওয়ার্কার বলা হয়, যেমন হচ্ছে বিজ্ঞানী বা নতুন যারা ইনভেন্টর রয়েছে তাদেরকে যেই কাজের সাথে যুক্ত বা যারা রিসার্চ করে এই কাজের সাথে যুক্ত হচ্ছে আমাদের যেটা হচ্ছে কোয়াটারনারি যেটা সেটা হচ্ছে কুইনারি পঞ্চম স্তরে বা গোল্ডেন কলার ওয়ার্কার্স। নেক্সট হচ্ছে জনসংখ্যার লভ্যাংশ বলতে কী বোঝায়? 0 থেকে 5 বছর বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি, 6 থেকে 15 বছর বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি, 16 থেকে 64 বছর বয়সের সংখ্যা বৃদ্ধি, নাকি 65 থেকে অধিক মানুষের বয়সের সংখ্যা বৃদ্ধি। এক্ষেত্রে এই ডেমোগ্রাফিক ডিভাইডেন্ট এই শব্দটি ডেভিড ব্লুম প্রথম ব্যবহার করেছিলেন। সেক্ষেত্রে তিনি ইউনাইটেড নেশনস দ্য পপুলেশন ফান্ড বা UNFA তার সংজ্ঞা অনুযায়ী জনসংখ্যার লভ্যাংশ বলতে বোঝায় কোনো দেশের অর্থনৈতিক বৃদ্ধির সম্ভাবনাকে। অর্থাৎ জনসংখ্যার লভ্যাংশ বলতে যেই জনসংখ্যা সেই দেশের যে সামাজিক এবং আর্থসামাজিক উন্নতিতে সরাসরি যুক্ত থাকে, অর্থাৎ সমস্ত কার্যকলাপ এবং সেই দেশের যে ডাইনামিক যে ডেভেলপমেন্ট সেটাকে ত্বরান্বিত করে, সেই বয়সটা হচ্ছে 16 থেকে 64 বছর বয়সের সংখ্যা বৃদ্ধিকেই বলা হয়ে থাকে প্রফিটস অফ পপুলেশন। অর্থাৎ এই জনসংখ্যা গঠনগত পার্থক্যের কারণে সৃষ্টি হয়। মোট জনসংখ্যার মধ্যে কর্মক্ষমহীন মানুষের যেটা বেশি, কর্মক্ষমহীন মানুষের তুলনায় যদি কর্মক্ষম মানুষের সংখ্যা বেশি হয়, সেটা হচ্ছে মোটামুটি আমাদের 17-18 থেকে শুরু করে 64-65 বছর এই সময় মানুষরা কর্মকাজে যুক্ত হতে পারে। অর্থাৎ 16 থেকে 64 বছর বয়সরাই হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি মানেই হচ্ছে জনসংখ্যার লভ্যাংশ বলা হয়। আর এই যে জনসংখ্যার লভ্যাংশ সংখ্যাটি প্রথম UNFPA দিয়েছিল, অর্থাৎ ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড, যেটা তারা কিন্তু একটা সংজ্ঞা দিয়েছেন, যেখানে তারা বলছেন যে কোনো দেশের অর্থনৈতিক বৃদ্ধির সম্ভাবনাকেই ওই দেশের জনসংখ্যার লভ্যাংশ বোঝানো হয়ে থাকে। এবং এখানে একটা ডেমোগ্রাফিক যে ডিভিডেন্টের কথা বলা হয় এটাকে, বা জনসংখ্যার লভ্যাংশ, এই কথাটি অর্থাৎ এই যে জনসংখ্যার লভ্যাংশ বা পপুলেশন ডিভিডেন্ট, এই কথাটি প্রথম বলেছেন ডেভিড ব্লুম। নিম্নলিখিত কোন পরিস্থিতিতে শূন্য জনসংখ্যা বৃদ্ধি পায়? জন্মহার মৃত্যুহারের চেয়ে বেশি হলে, জন্মহার ও মৃত্যুহার অপেক্ষা কম নয়, আচ্ছা জন্মহার মৃত্যুহার উভয়ই বেশি হলে, না পরিব্রাজক বৃদ্ধি পায়? যখন জন্মহার এবং মৃত্যুহার উভয়ই বেশি হয় তখন তাকে শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলবো। অর্থাৎ যে পরিমাণ জনসংখ্যা জন্মাচ্ছে সেই পরিমাণ মৃত্যু হচ্ছে, অর্থাৎ দুটোই যখন সমান হচ্ছে, অর্থাৎ মর্টালিটি অ্যান্ড ফার্টিলিটি রেট যখন সমান হচ্ছে তখন তাকে বলা হয় থাকে জিরো পপুলেশন গ্রোথ। কোনো দেশের বা কোনো অঞ্চলের জন্মহার ও মৃত্যুহার যদি সমান হয় তাহলে সেই কোনো জনসংখ্যার বিন্যাসের কোনো পরিবর্তন হয় না। আর এই জনসংখ্যার হ্রাস বৃদ্ধির এই অবস্থা যখন জনসংখ্যা ভূগোলের শূন্য জনসংখ্যা বা জিরো পপুলেশন গ্রোথ বলে অভিহিত করা হয়। যেমন হচ্ছে জিরো পপুলেশন গ্রোথ রেট রয়েছে কিছু দেশ, যেমন নরওয়ে, সুইজারল্যান্ড বা যুক্তরাষ্ট্র, অস্ট্রিয়া, এই সমস্ত দেশগুলি কিন্তু
জিরো পপুলেশন গ্রোথ রেট হিসাবে ধরা হয় বর্তমানে, বিশেষ করে নরওয়ে, সুইজারল্যান্ডে। তারপরের কোয়েশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে নিম্নলিখিত পশ্চিমঘাট পর্বতের কোন অঞ্চলটি ভারতের কফি রাজধানী হিসেবে পরিচিত? মুন্নার, আরাকু উপত্যকা, কেদাগ জেলা নাকি চিকমাগালুরু জেলা? সঠিক উত্তর হচ্ছে পশ্চিমঘাট পর্বতের যে অঞ্চলটি ভারতের কফি রাজধানী নামে পরিচিত সেটা হচ্ছে আমাদের যে কেদাগু জেলা। কেদাগু জেলাটা কোথায় অবস্থান করছে না কর্ণাটক রাজ্যের কেদাগু জেলা ভারতবর্ষের কফি রাজধানী হিসাবে ধরা হয়, কারণ কফি উৎপাদনে কেদাগু জেলা প্রথম স্থান অধিকার করে কর্ণাটকের যে জেলাগুলি রয়েছে তার মধ্যে। এছাড়াও কর্ণাটককে কফি রাজধানী বলা হয়ে থাকে, কারণ কিনা কর্ণাটকে প্রতি বছর প্রায় 2.5 লক্ষ মেট্রিক টন অর্থাৎ 2,50,000 মেট্রিক টন কফি উৎপাদিত হয়। আর মোট কফি উৎপাদনের সিংহভাগে উৎপাদিত হয়ে থাকে এই কেদাগু জেলাতে, যার জন্য একে কফি রাজধানী বলা হয়ে থাকে। যেটা কেদাগু বা যেটাকে কুর্গ বলা হয় থাকে, এই কুর্গ ডিস্ট্রিক্ট বা কেদাগু ডিস্ট্রিক্ট এটা। এবং এই কুর্গ জেলাকে কেদাগু জেলাকে যেটাকে কি বলা হয়ে থাকে কফি রাজধানী বলা হয়, কারণ কিনা সব থেকে কর্ণাটক কফি উৎপাদনের প্রথম, ভারতের মধ্যে কেরালা দ্বিতীয় রয়েছে, কিন্তু কফি উৎপাদনের নিরিখে পার্টিকুলার জেলা যদি বলা হয় তাহলে কেদাগু জেলা হয়ে যাবে সঠিক। নিম্নলিখিত কোন নদীটি কাশ্মীর উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? ঝিলাম, চেনাব, বিপাশা নাকি তাপি? এক্ষেত্রে সঠিক উত্তর অবশ্যই হয়ে যাবে ঝিলাম বা যেটাকে ঝিলুম। এই ঝিলুম রিভার বা বিতস্তা যেটা সে কিন্তু আমাদের যে কাশ্মীর উপত্যকার উপর দিয়ে প্রবাহিত হয়েছে, এটা একটা গুরুত্বপূর্ণ নদী। আর এই নদীটি পাকিস্তান এবং ভারতের মধ্যে যে বর্ডার লাইন সেটাকে নির্দেশ করে। এটা কাশ্মীর উপত্যকার দক্ষিণ পূর্বাংশে অবস্থিত। আর এই বিতস্তা বা ঝিলাম নদী উৎপত্তি লাভ করেছে ভেরিনাগ প্রস্রবণ থেকে, এবং তারপরে এটা কাশ্মীর উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আমাদের যে চন্দ্রভাগা নদী রয়েছে এবং তার সঙ্গে গিয়ে মিলিত হয়েছে। এবং এই যে ঝিলাম থেকে চন্দ্রভাগা পর্যন্ত 724 কিলোমিটার দীর্ঘ রয়েছে। নিম্নলিখিত কোন রাজ্যে কোনো মেট্রোপলিটন শহর নেই? মেট্রোপলিটন শহর বলতে যেই শহরগুলিতে মোটামুটিভাবে 10 লক্ষের বেশি জনগণ বসবাস করে থাকে, অর্থাৎ ঝাড়খণ্ডের রাঁচি মেট্রোপলিটন শহর রয়েছে, রাজস্থানের জয়পুরে রয়েছে এবং কর্ণাটকের বেঙ্গালুরুও রয়েছে। কিন্তু ত্রিপুরাতে যে আগরতলা বা ত্রিপুরার কোনো শহর নেই যেখানে মেট্রোপলিটন শহর হিসেবে পরিগণিত হয়। ঝাড়খণ্ডের মধ্যে একাধিক মেট্রোপলিটন শহর রয়েছে, যেমন ধানবাদ রয়েছে, তারপর হচ্ছে জামশেদপুর রয়েছে, রাঁচি রয়েছে। রাজস্থানের ক্ষেত্রেও জয়পুর, যোধপুর, কোটা, বেঙ্গালুরু হচ্ছে কর্ণাটকের। এগুলি হচ্ছে সব মেট্রোপলিটন শহর। দুটি চলকের মধ্যে সম্পর্ক বোঝাতে নিম্নের কোন পরিসংখ্যান কৌশলটি ব্যবহার করা হয়? রিগ্রেশন, প্রমাণ বিচ্যুতি, ওজাইভ নাকি জেড স্কোর? দুটি চলকের মধ্যে সম্পর্ক বোঝাতে যেটা ব্যবহার করা হয়ে থাকে সেটা হচ্ছে রিগ্রেশন ব্যবহার করা হয়ে থাকে দুটি চলকের মধ্যে সম্পর্ক বোঝানোর জন্য। যে কৌশলটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে রিগ্রেশন। দুটি চলকের মধ্যে এই রিগ্রেশন ব্যবহার করা হয় একটি চলক আরেকটি চলকের উপরে কতটা নির্ভরশীল সেইটা পরিমাপ করার জন্য রিগ্রেশনের সাহায্য নেওয়া হয়। প্রথম বিজ্ঞানী গ্যালটন মানুষের বংশগত বৈশিষ্ট্য সম্পর্কে গবেষণা করতে গিয়ে এই যে রিগ্রেশন এই শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন বিজ্ঞানী গ্যালটন। কিসের জন্য ব্যবহার করেছিলেন? যে মানুষের বংশগত বৈশিষ্ট্য সম্পর্কে গবেষণা করার জন্য। তাহলে দুটি চলকের মধ্যে সম্পর্ক বোঝানোর জন্য যেটি ব্যবহার করা হয়, যে কৌশলটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে রিগ্রেশন, যেটা বিজ্ঞানী গ্যালটন প্রথম ব্যবহার করেছিলেন মানুষের বংশগত বৈশিষ্ট্য গবেষণা করার জন্য। এবং চলকের নির্দিষ্ট মান অপেক্ষা যদি তথ্যমালার মানগুলি
ছোট বা বড় এটা জানার জন্য ব্যবহার করা হয়, তখন কিন্তু আমাদের ব্যবহার করা হয়ে থাকে ওজাইভ। ওজাইভ কখন ব্যবহার করা হয়? যখন ছোট বড় অর্থাৎ কোনো একটা তথ্য কতটা মান ছোট বা বড় এটা জানার জন্য সেই পদ্ধতিটাকে ওজাইভ বলে। আর এই স্কোরগুলি বিচ্যুতি বর্গের যোগফলকে মোট স্কোর সংখ্যা দিয়ে ভাগ করলে ওই ভাগফলের বর্গমূল করলে যাকে পাওয়া যায় তাকেই বলা হয় তাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলা হয়। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কী জিনিস? যখন আমরা যে কোনো একটা ওজাইভ থেকে যে গড় থেকে কোনো স্কোরগুলি বিচ্যুতির বর্গের যোগফল অর্থাৎ মোট স্কোর সংখ্যা দিয়ে ভাগ করে যে ভাগফলের বর্গমূল পাই সেটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। নেক্সট হচ্ছে বিমানচিত্র পাঠ সাহায্যকারী যন্ত্রটি কোনটি? মাইক্রোস্কোপ, স্টেরিওস্কোপ, থিওডোলাইট নাকি প্যান্টাগ্রাফ? এক্ষেত্রে হচ্ছে বিমানচিত্র পাঠের জন্য আমরা ব্যবহার করি স্টেরিওস্কোপ, সেটা হয়ে যাবে সঠিক। বিমানচিত্র দেখার বা সেটা কীভাবে কী তথ্য আমরা ওখান থেকে কালেক্ট করছি বা সেটা পাঠ করার জন্য স্টাডি করার ক্ষেত্রে অন্যতম প্রধান যন্ত্র কিন্তু এই স্টেরিওস্কোপ। এই যন্ত্রের সাহায্যে আকাশ থেকে গৃহীত যে ছবিগুলি সেগুলি হচ্ছে সব থ্রি ডি অর্থাৎ 3 ডাইমেনশনাল হয়ে থাকে। আকাশ থেকে যেই ছবিগুলি আমরা বিমানচিত্র থেকে যে সমস্ত ছবিগুলি পাই সেগুলো সব 3D। এবং স্টেরিওস্কোপ যে যন্ত্রটা এটা দুই প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে লেন্স স্টেরিওস্কোপ আর একটা হচ্ছে মিরর স্টেরিওস্কোপ। এই লেন্স স্টেরিওস্কোপকে আবার পকেট স্টেরিওস্কোপও বলা হয়ে থাকে, আর এটা হচ্ছে মিরর স্টেরিওস্কোপ, এবং এই দুটি ভাগে কিন্তু ভাগ করা যায়। নিম্নলিখিত কোন সংস্থাটি ভারতে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র প্রস্তুত করে? ভারতবর্ষের ভূবৈচিত্র্য সূচক মানচিত্র প্রস্তুত করে থাকে সার্ভে অফ ইন্ডিয়া, যার হেডকোয়ার্টার রয়েছে দেরাদুন। হেডকোয়ার্টার রয়েছে কোথায়? দেরাদুনে রয়েছে, উত্তরাখণ্ডের দেরাদুনে রয়েছে। তো ভারতের ভূবৈচিত্র্য সূচক মানচিত্র প্রস্তুত করে সার্ভে অফ ইন্ডিয়া। এই সার্ভে অফ ইন্ডিয়া এস্টাবলিশ হয়েছিল 1767 সালে। এর সদর দপ্তর রয়েছে উত্তরাখণ্ডের দেরাদুনে। এবং আমাদের যে ভারতবর্ষের সকল প্রকার যে ভূ সমীক্ষা অর্থাৎ মানে ভূপ্রকৃতির যে সমীক্ষা এবং মানচিত্র প্রস্তুত করার দায়িত্ব রয়েছে সার্ভে অফ ইন্ডিয়ার। এটির একটি শাখা রয়েছে কলকাতাতে। এছাড়াও কলকাতা যেটা রয়েছে সেটা হচ্ছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এইগুলোর হেডকোয়ার্টার রয়েছে সব কলকাতাতে। নিম্নলিখিতগুলির মধ্যে এছাড়াও হচ্ছে বায়োলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, সেটাও কলকাতাতে। নিম্নলিখিতের মধ্যে কি অর্থনৈতিক খাজনা বা নিম্নগামী শস্য প্রজনন ধারণার প্রবর্তক? ডি রিকার্ডো, টি হ্যাগাস্ট্যান্ড, জে.এইচ. ভন থুনেন বা সি উইভার? এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে ডি রিকার্ডো হচ্ছেন ভারতবর্ষের অর্থনৈতিক খাজনা এবং নিম্নগামী শস্য প্রজনন ধারণার প্রবর্তক ছিলেন ডি রিকার্ডো। এই ডেভিড রিকার্ডো বা ডি রিকার্ডো একজন অর্থনীতিবিদ, যিনি 1877 সালে তার একটা বিখ্যাত বই নেচার অফ ইকোনমিক রেন্ট এই বই তথ্য প্রদান করেছেন। এখানে তিনি জমির যে দাম, জমির শস্য উৎপাদন ক্ষমতা এবং যত বেশি সেই জমির অর্থনৈতিক দাম তত বেশি, অর্থাৎ তিনি নেচার অফ যে ইকোনমিক রেন্ট এর মাধ্যমে তিনি প্রকাশ করেছেন যে জমিতে ফসল উৎপাদনের ক্ষমতা যত বেশি সেই জমির দাম তত বেশি। পরবর্তীকালে ভন থুনেন কৃষির জমির ব্যবহার বা তার চাহিদার কেন্দ্র থেকে দূরত্বের সাপেক্ষে বিভিন্ন কৃষি উৎপাদক ব্যবস্থা সম্পর্কে তথ্য দিয়েছিলেন। এবং জে.সি. উইভার তিনি 1954 সালে সর্বপ্রথম ক্রপ কম্বিনেশন বিষয়ে গাণিতিক মডেল উপস্থাপন করেছিলেন। 1954 সালে উইভার কি করেছিলেন? ক্রপ কম্বিনেশন বা শস্য সমন্বয় বিষয়ে গাণিতিক মডেল উপস্থাপন করেছিলেন। এবং হ্যাগাস্ট্যান্ড এর মতে যে আঞ্চলিক বিজ্ঞান এবং পরিকল্পনায় দেশের সঙ্গে কালকেও বিচার করেছেন তিনি, অর্থাৎ এই মতবাদ দিয়েছেন আঞ্চলিক বিজ্ঞান বা পরিকল্পনায় দেশ এর সঙ্গে কালকেও
দেশ ও কালের মধ্যে যে সম্পর্ক সেটা হ্যাগাস্টান দেখিয়েছেন। তাহলে অর্থনৈতিক খাজনা বা নিম্নগামী শস্য প্রজনন ধারণার প্রবর্তক হলেন ডি রিকার্ডো। 1877 সালে নেচার অফ ইকোনমিক নামক তথ্যে তিনি প্রদান করেছিলেন, যেখানে তিনি দেখিয়েছিলেন যে যে জমির ফসল উৎপাদন ক্ষমতা যত বেশি সেই জমির দাম তত বেশি। পরবর্তীকালে ভন থুন কৃষি জমির ব্যবহার এবং তার চাহিদার কেন্দ্র থেকে দূরত্ব সাপেক্ষে বিভিন্ন ধরনের কৃষি উৎপাদন ব্যবস্থা সম্পর্কে তথ্য গঠন করেছিলেন। এবং উইভার তিনি হচ্ছেন 1854 সালে প্রথম শস্য সমন্বয় বা উইভারের হচ্ছে ক্রপ কম্বিনেশন থিওরি, যেখানে তিনি দেখিয়েছেন যে গাণিতিক মডেলটা ক্রপ কম্বিনেশনের। আর হ্যাগাস্ট্যান্ডের হচ্ছে যে দেশ এবং কালের মধ্যে যে সম্পর্ক আঞ্চলিক বিজ্ঞান ও পরিকল্পনার মধ্যে সেটি উপস্থাপন করেছেন। নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে বহুকেন্দ্রিক তত্ত্বটি কার সাথে সম্পর্কিত? গ্যারিসন্স, হোয়েট, হ্যারিস ও উলম্যান নাকি বার্জেস? এক্ষেত্রে যেটা আমাদের যে বহুকেন্দ্রিক অর্থাৎ মাল্টিপল যে নিউক্লিয়ার থিওরি সেটা কিন্তু হ্যারিস এবং উলম্যানের। 1975 সালে হ্যারিস এবং উলম্যান তারা সিভি হ্যারিস এবং এডওয়ার্ড এল উলম্যান তাদের যে বই দ্য নেচার অফ সিটিজ নামক যে তার মধ্য দিয়ে এটা উপস্থাপন করেছিলেন। এখানে এই তথ্যটি শিকাগো শহরের গঠনের ভিত্তিতে উপস্থাপিত হয়েছিল। তাহলে হ্যারিস এবং উলম্যান যদি কোন শহরের উপর ভিত্তি করে বহুকেন্দ্রিক তথ্যটি দিয়েছিলেন, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে শিকাগো যে শিকাগো যে শহর সেটার উপর ভিত্তি করে উপস্থাপন করেন। এবং সময়ের সঙ্গে সঙ্গে শহরের যে বৃদ্ধি এবং জটিল গঠনরূপ কীভাবে গঠিত হয় সেই বিষয়টি কিন্তু তারা বলার চেষ্টা করেছেন। এবং উলম্যান ও হ্যারিসের মতে একটি শহর কেন্দ্রীয় বাণিজ্য এলাকা, একটি যদি শহরের যে সিবিডি অর্থাৎ সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টকে কেন্দ্র করে গড়ে ওঠার সঙ্গে সঙ্গে তার কি হয়, যে সমস্ত কার্যভিত্তিতে অনেকগুলি ছোট বড় চাহিদা বা অনেক মানুষের চাহিদা এবং কার্যের ভিত্তিতে অনেকগুলি ছোট ছোট কেন্দ্রে ছড়িয়ে ছিটিয়ে ওঠে, বা ধীরে ধীরে সকল ছোট কেন্দ্রগুলি গুরুত্ব এবং আয়তন উভয় বৃদ্ধি পেতে থাকে। এবং বার্জেস যে শহরের জমি ব্যবহার সম্বন্ধে এককেন্দ্রিক যে মতবাদ সেটা কিন্তু প্রকাশ করেছেন বার্জেস। তাহলে পরে হ্যারিস আর উলম্যানের কি যে সিবিটির কথা বলেছেন, এবং এই সিবিটিকে কেন্দ্র করে মানুষের চাহিদা এবং ছোট ছোট যে সমস্ত যে অনেকগুলি ছোট ছোট কেন্দ্র ছড়িয়ে ছিটিয়ে গড়ে ওঠে এবং ধীরে ধীরে সেই কেন্দ্রগুলির গুরুত্ব এবং আয়তন উভয়ই বৃদ্ধি পেতে থাকে। এটাই হচ্ছে হ্যারিস এবং উলম্যানের বহুকেন্দ্রিক মাল্টিপল থিওরি। এবং বার্জেসের যেটা রয়েছে সেটা হচ্ছে এককেন্দ্রিক মতবাদের জনক হচ্ছেন বার্জেস। নেক্সট হচ্ছে পরিষ্কার রাত্রির আকাশ মেঘাচ্ছন্ন রাত্রির আকাশের তুলনায় শীতল হয় নিম্নলিখিত যে কারণের জন্য, সেটা হচ্ছে আমাদের যে কারণের জন্য হয় সেটা হচ্ছে বিকিরণ বা রেডিয়েশনের জন্য কিন্তু এটা হয়ে থাকে। পরিষ্কার রাত্রির আকাশ মেঘ মুক্ত থাকে বলে কোনো বাধা না পেয়ে তাপ বিকিরিত হয়, ফলে ভূপৃষ্ঠে দ্রুত শীতল হয়ে পড়ে। আর মেঘলা রাত্রির আকাশ মেঘ থাকার কারণে কি হয়, ভূপৃষ্ঠ থেকে যে তাপ সেটা বিকৃত হতে পারে না, আর বিকৃত না হওয়ার কারণে বিকিরণটা বাধাপ্রাপ্তর জন্য পুনরায় ভূপৃষ্ঠে ওই তাপ ফিরে আসে বা এভাবে ভূপৃষ্ঠকে গরম অনুভূত করে। সেই জন্য পরিষ্কার রাত্রির আকাশ অপেক্ষা মেঘলাযুক্ত আকাশে যে মেঘাচ্ছন্ন রাত্রির আকাশের তুলনায় অধিকতর কিন্তু শীতল হয়। পরিষ্কার মেঘাচ্ছন্ন রাত্রির আকাশের তুলনায় শীতল হয় কিন্তু পরিষ্কার রাত্রির আকাশ। চ্যুতির ফলে নিম্নে বসে যাওয়া অংশটির নাম কি? হোস্ট, কারেন্ট, গ্রস্ত উপত্যকা নাকি গ্রাবেন? চ্যুতির ফলে বসে যাওয়া অংশটিকে বলা হয়ে থাকে গ্রস্ত উপত্যকা। গ্রস্ত উপত্যকা বা রিফট ভ্যালি। দুটি চ্যুতির মধ্যবর্তী অংশ বা পার্শ্ববর্তী দুটি অংশ যখন নিচের দিকে কি হয়, হঠাৎ বসে যায় বা নিচু হয়ে যায়, সেই ধরনের উপত্যকাকে গ্রস্ত উপত্যকা বা রিফট ভ্যালি বা গ্রাবেনও বলা হয় কোনো কোনো অংশে। তো অনেকের মতে গ্রাবেন ও গ্রস্ত উপত্যকা এই দুটি এক নয়, কারণ হচ্ছে দুটির মধ্যে সামান্য গঠনগত পার্থক্য রয়েছে। কীরকম? যে আয়তনে গ্রাবেন সেটা গ্রস্ত উপত্যকার তুলনায় কি হয়, ছোট। অর্থাৎ দুটি চ্যুতির ফলে যদি দুটি চ্যুতির মধ্যবর্তী অংশ বা পার্শ্ববর্তী
অংশ দুটি হঠাৎ নিচের দিকে বসে যায় এবং বৃহৎ আকারে হয়, সেটা হচ্ছে বসে যে অংশটির নাম হচ্ছে গ্রস্ত পতাকা, এবং সে একই জিনিস যদি ক্ষুদ্র আকারে হয় সেটা হচ্ছে গ্রাবের নামে পরিচিত। ভারতবর্ষের নর্মদা নদী উপত্যকা বা ঝাড়খণ্ডের দামোদর উপত্যকা, এগুলি সব হচ্ছে গ্রস্ত উপত্যকার উদাহরণ। এবং দুটি চ্যুতির মধ্যবর্তী অংশ পার্শ্ববর্তী অংশকে বিচ্ছিন্ন হয়ে চাপের ফলে যে উঁচু অংশটিকে বলা হয়ে থাকে হোস্ট। অর্থাৎ হোস্ট কাকে বলছে, যে তখন দুটি চ্যুতির মধ্যবর্তী অংশ পার্শ্ববর্তী অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে চাপের ফলে যে উঁচু হয়ে যায় এবং এই অংশটি কী হয়, উঁচু হয়ে যায়, এবং পাশের দুটি অংশ কী হয়, নিচের দিকে পাশের অংশগুলি উপরে মানে দুটি চ্যুতির মধ্যবর্তী অংশ পার্শ্ববর্তী অংশ অপেক্ষা বিচ্ছিন্ন হয়ে উপরে উঠে যায় এবং তার পাশের দুটি অংশ বসে গিয়ে একটা অংশ উঁচু অবস্থায় রয়ে যায়, সেই অংশকে বলা হয় থাকে হোস্ট। তাহলে হোস্ট হচ্ছে স্তূপ পর্বত, আর গ্রস্ত উপত্যকা হচ্ছে একটি নদী। হোস্টের ফলে সৃষ্টি হয় কি, হোস্টের ফলে সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে পর্বত সৃষ্টি হয়, আর গ্রস্ট বা মানে হচ্ছে যেটা হচ্ছে হোস্ট বা রিফ্ট ভ্যালি বা গ্রাবেন, এর ফলে নদী বা সৃষ্টি তৈরি হয়, জলাভূমি সৃষ্টি হচ্ছে, এবং হোস্টের ফলে তৈরি হচ্ছে পার্বত্য বা স্তূপ পর্বত। যে আগ্নেয়গিরি ভূমধ্যসাগরীয় লাইট হাউস নামে পরিচিত, সেটা হচ্ছে মাউন্ট স্ট্রম্বলি। মাউন্ট স্ট্রম্বলিকে ভূমধ্যসাগরীয় লাইট হাউস বলা হয় কেন কি না, এই যে স্ট্রম্বলি থেকে নির্গত উজ্জ্বল আলো ভাসমান জাহাজ থেকেও দেখা যায়, আর সেই কারণে একে আমাদের লাইট হাউসের সাথে তুলনা করা হয়ে থাকে। ইতালির মাউন্ট এটনা হচ্ছে একটি সক্রিয় আগ্নেয়গিরি। ইতালিতে রয়েছে একটি সক্রিয় আগ্নেয়গিরি হচ্ছে ইতালির মাউন্ট এটনা। এছাড়াও রয়েছে জাপানের হোংশু দ্বীপে রয়েছে ফুজিয়ামা, ও মাউন্ট ভিসুভিয়াস রয়েছে ইতালিতে। তাহলে মাউন্ট ভিসুভিয়াস, মাউন্ট এটনা এগুলি ইতালিতে অবস্থিত, ফুজিয়ামা জাপানে, এবং মাউন্ট স্ট্রম্বলি বলা হয়ে থাকে তার আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে লাইটের যে আভা, যেটা লাইটটা কিন্তু পড়ে, যে নির্গত উজ্জ্বল আলো দূর থেকে যেটা দেখা যায়, সেই জন্য একে লাইট হাউস বা আলোক স্তম্ভের সাথে তুলনা করা হয়ে থাকে। নদীর বিপরীত ঢালে যে নদী প্রবাহিত হয় তাকে কি বলে, তাকে বলা হয়ে থাকে বিপরীতমুখী। অর্থাৎ বিপরীত দিকে প্রবাহিত নদীর, দ্বীপের বিপরীতে প্রবাহিত নদীকে বিপরীতমুখী বা বিপরীত অভিমুখী নদী বলে। নদীর বিপরীত ঢালে যে নদী প্রবাহিত হয় তাকে বিপরীতমুখী নদী বলা হয় থাকে। আর এই বিপরীতমুখী নদীকে বিপরা নদীও বলা হয়ে থাকে, বিপরা নদী। এদের বিপরীত অনুগামী নদীও বলা হয় থাকে। যেহেতু এই নদীগুলি ভূতটের উপর অনুগামী নদী সেটা কিন্তু যেহেতু এই প্রকার নদীগুলি ভূতটের উপর দিয়েই প্রবাহিত হয়, অনেক সময় এগুলি কি হয়, ভৃগুতট নদীও বলা হয়। কারণ হচ্ছে শিবালিক পর্বতের উত্তল, যেমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে আমাদের শিবালিক পর্বতের যে উত্তর ঢালে বিপরা নদী দেখা যায়। আচ্ছা, এই অনুগামী নদীর পর্যায়ের উৎপত্তি লাভ করে, কিন্তু পরবর্তী নদী অনুগামী নদীর পরবর্তী পর্যায়ের অনুগামী নদী প্রথমে হচ্ছে এটা বিপরা নদী, এবং অনুগামী যে নদী রয়েছে তার পরবর্তী পর্যায় হচ্ছে সেটা হচ্ছে অনুগামী নদীর পরবর্তী পর্যায় হচ্ছে পরবর্তী নদী। এবং যেসব নদীগুলি ভূভাগ গঠনের দ্বিতীয় পর্যায়ে উৎপন্ন হয় সেই নদীগুলিকে বলা হয় থাকে পুনর্ভবা নদী। এবং যেই সমস্ত অসঙ্গত নদী কাকে বলছে না, যেসব নদীগুলি সৃষ্টি হওয়ার কোনো সঙ্গত কারণ নেই, অসঙ্গত কারণেই সৃষ্টি হচ্ছে, সেগুলো হচ্ছে অসঙ্গত নদী। আরও একবার বলি, বিপরীত কি না, যেই সমস্ত নদীগুলি নদীর বিপরীত ঢালে প্রবাহিত হয় তাদেরকে বিপরীতাভিমুখী বা বিপরা নদী বলা হয় থাকে। এবং এই অনুগামী নদীর বিপরীত দিকে অনুগামী নদীর পরবর্তী পর্যায়, যেটা অনুগামী নদীকে তার যে পরবর্তী পর্যায় সেটা হচ্ছে পরবর্তী নদী। এবং নদী ভূভাগের দ্বিতীয় পর্যায়ে গঠিত যে নদী হয়ে থাকে সেটা হচ্ছে পুনর্ভবা নদী। এবং কোনো কারণ ছাড়াই যে নদীগুলির উৎপত্তি হয়, অর্থাৎ যেসব নদী সৃষ্টি হওয়ার পিছনে কোনো সঙ্গত কারণ নেই, তাদের অসঙ্গত নদী বলা হয়ে থাকে। উচ্চতার যে নিম্ন সীমার নিচে নদীর নিম্নক্ষয় সংঘটিত হয় তাকে কি বলে, নিম্নতম তল, সমুদ্র সমতল, ডেটাম তল নাকি ভূমিতল? এক্ষেত্রে সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অবশ্যই সমুদ্র সমতল। অর্থাৎ
যেখানে উচ্চতার যে নিম্নসীমার নিচে নদীর নিম্নক্ষয় সংঘটিত হয় না তাকে সমুদ্র সমতল বলে। জিওমরফোলজিতে ভূমিরূপবিদ্যার সমুদ্রতলকে ক্ষয়ের শেষ সীমা বলা হয়, সমুদ্র সমতলকে একেবারে শেষ সীমা বলা হয়। বিজ্ঞানী ওয়েলসলি পাওয়েল 1875 সালে বেস লেভেল বা যেটাকে বেস লেভেলের ধারণা দিয়েছিলেন বিজ্ঞানী পাওয়েল 1875 সালে কিন্তু বিজ্ঞানী পাওয়েল প্রথম বেস লেভেলের ধারণা দিয়েছিলেন এবং তিনি যে সীমা পর্যন্ত নদীর তলদেশ নিম্নক্ষয় করতে সক্ষম তাকেই নদীর ক্ষয় সীমা নির্দেশক হিসেবে চিহ্নিত করেছেন। তাই উচ্চতার যে নিম্নসীমা নিচের নিম্নক্ষয় সংঘটিত হয় না তাকে বলা হয় থাকে সমুদ্র সমতল। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হিমবাহের পেছনে যে গভীর হিমবিদর তাকে কি বলা হয়? অ্যারেথ, চূড়া, সার্ক নাকি বাকস্রুন্ড? একে বলা হয়ে থাকে বাকস্রুন্ড বলা হয়ে থাকে, যেটা কি হিমবাহের পেছনে যে গভীর হিমবিদর যেটা তাকে বলা হয় বাকস্রুন্ড। হিমবাহের পেছনে যে উলম্ব ফাটল থাকে, গভীর উলম্ব ফাটল, তাকেই বাকস্রুন্ড বলা হয়। অ্যাকচুয়ালি পার্বত্য অঞ্চলে ঢাল বেয়ে হিমবাহ নামার সময় প্রবল টানের ফলে হিমবাহের নিচের দিকে অনেক সংকীর্ণ সমান্তরাল যে ফাটলের সৃষ্টি হয় তাকেই বলা হয়ে থাকে সেটা হচ্ছে ক্রেভাস। আর হিমবাহের ক্ষয়ের ফলে পর্বতগাত্রের চেয়ার বা চামচের মতো যে মসৃণ ভূমিরূপ গড়ে ওঠে সেটা হচ্ছে সার্ক গড়ে ওঠে। তখন চামচের মতো মসৃণ যেটা গর্তের মতো ভূমিরূপ হলো সার্ক। আর সার্কগুলির যখন মস্তক ক্ষয় বা পার্শ্ব ক্ষয় হয়ে প্রসারিত হয়, দুটি সার্কের মধ্যবর্তী অংশ যখন প্রসারিত তীক্ষ্ণ প্রাচীরের মতো অবস্থান করে তখন তাকে অ্যারেটি বা অ্যারেথ বলে। উঁচু এবং নিম্ন জোয়ার ভাটার মধ্যবর্তী অংশকে কি বলা হয়? উঁচু এবং নিম্ন জোয়ার ভাটার মধ্যবর্তী অংশকে বলা হয়ে থাকে সেটা হচ্ছে অগ্রতট বলা হয়ে থাকে একে। কেন কি না সমুদ্র জলের যে নিম্নসীমা বা মরা কোটালের ভাটার সময় সমুদ্র জলতলের নিম্নসীমা থেকে সমুদ্র জলের উচ্চ সীমা অর্থাৎ ভরা কোটালের সময় জোয়ারের যে সর্বোচ্চ জলতল সীমা মধ্যবর্তী অংশটাকেই সম্মুখ তটভূমি বা অগ্রতট বলা হয়। অর্থাৎ উচ্চ এবং নিম্ন জোয়ার ভাটার মধ্যবর্তী যে অংশ সেটা অগ্রতট নামে বা সম্মুখ তটভূমি নামে পরিচিত। এবং উপকূলের সামনের অংশ হলো তটভূমি, উপকূলের সামনের অংশ হচ্ছে তটভূমি। এবং উচ্চ এবং নিচু জোয়ারের মধ্যবর্তী অংশকে বলা হয় অগ্রতট এবং সামনের অংশকে বলা হয় তটভূমি। তটভূমির উপর নুড়ি, কাঁকর, বালি ইত্যাদি জমা হয় যে সমতল ভূমিভাগ সৃষ্টি হয়। তটভূমির উপরে নুড়ি, কাঁকর, বালি ইত্যাদি জমা হয়ে যে সমভূমি সৃষ্টি হচ্ছে তাকে সৈকত বা বিচ বলে। এবং এই সমুদ্র জলের ঊর্ধ্বসীমা থেকে উপকূলের খাড়া ঢাল পর্যন্ত যে সমুদ্র জলের ঊর্ধ্বসীমা থেকে উপকূলের খাড়া পাড় পর্যন্ত বিস্তৃত অংশকে পশ্চাৎ তটভূমি বলে। তাহলে আবার একটু দেখবি যে উচ্চ এবং নিম্ন জোয়ারের মধ্যবর্তী অংশকে অগ্রতট বা সম্মুখ তট বলছে। এবং যখন এইটা উপকূলের সামনের অংশটাকে তটভূমি বলছি এবং জোয়ার ভাটার সময় যে উচ্চ এবং নিম্ন জোয়ারের মধ্যবর্তী যে অংশ সেটা হচ্ছে অগ্রতট বা সম্মুখ তট। এবং এই তটভূমির উপরে যদি নুড়ি, কাঁকর, বালি বা বিভিন্ন জৈব পদার্থ সঞ্চিত হয় তখন তাকে সৈকত ভূমি। এবং সৈকত ভূমি থেকে একেবারে সমুদ্র জলের যে ঊর্ধ্বসীমা সেখান থেকে শুরু করে উপকূলের একেবারে খাড়া ঢাল পর্যন্ত এই অংশটিকে বিস্তীর্ণ অংশটিকে পশ্চাৎ তটভূমি বলা হয়ে থাকে। সময় নির্ভর নয় ভূমিরূপের বিবর্তন, এই প্রকার মডেলের উদ্ভাবককে ডেভিস, হ্যাক, পেইঙ্ক নাকি চোরলে? এক্ষেত্রে সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে আমাদের হ্যাকের, যেটি হ্যাকের হচ্ছে আমাদের সময় নির্ভর নয় ভূমিরূপের বিবর্তন। এই মডেলের উদ্ভাবক হলেন জেটি হ্যাক বা জন হ্যাক, যিনি সময় নির্ভর নয় ভূমিরূপের বিবর্তন মডেলের উদ্ভব করেছিলেন। তাঁর ধারণা কি বলছেন যে সমকালীন যে প্রক্রিয়ায় ভূমিরূপের নির্দিষ্ট অবস্থার জন্য দায়ী থাকে তিনি বলছেন, যেখানে সময়ের কোনো ভূমিকা থাকে না, কারণ সময়ের ভিত্তিতে ভূমিরূপকে চিহ্নিত করা যায় না। যেটি হ্যাক বলছে সময়ের ভিত্তিতে ভূমিরূপকে চিহ্নিত করা যায় না। উদাহরণ হিসাবে অ্যাপ্লেশিয়ান পার্বত্য অঞ্চলের উপর গবেষণার ফলে তার যে ভারসাম্য ধারণা নামে পরিচিত, তার যে ধারণাটা, যার যে কনসেপ্ট যেটি হ্যাকের সেটা হচ্ছে ভারসাম্য
ভারসাম্যের ধারণা। এবং ডেভিস আর পেঙ্ক এই দুজন ব্যক্তি যারা ডেভিস এবং পেঙ্ক এই দুজন যারা ক্ষয়চক্রের ধারণা দিয়েছিলেন, এবং তাদের যদিও অনুমান আলাদা ছিল, এক একজনের এক একটা কনসেপ্ট ছিল, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে যেটি হ্যাক কী বলছেন, যে সময় নির্ভর নয় ভূমিরূপের বিবর্তন, অর্থাৎ ভূমিরূপের বিবর্তনের ক্ষেত্রে সময় গুরুত্বপূর্ণ নয় বা সময়ের ভিত্তিতে ভূমিরূপের বিবর্তন সম্ভব নয়, এই ধারণার জনক হচ্ছেন তার ভারসাম্যতার নীতি তিনি উত্থাপন করেন বা উদ্ভাবন করেছিলেন, যেটি হ্যাক। শিলা ও খনিজের স্থিতিশীল বা স্থানিক রাসায়নিক বিয়োজক কি আবহবিকার পুঞ্জিত হয়, রাসায়নিক আবহবিকার নাকি যান্ত্রিক আবহবিকার? শিলা ও খনিজের স্থিতিশীল ও স্থানিক রাসায়নিক কথা বলেই দিয়েছে, তাই রাসায়নিক আবহবিকার হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। রাসায়নিক আবহবিকারের ফলে ভূপৃষ্ঠের যে শিলাসমূহ যখন নিজের স্থানে বিয়োজিত বা পরিবর্তিত হয় তখন রাসায়নিক আবহবিকার বলা হয়ে থাকে। অর্থাৎ আবহাওয়ার বিকারের যে প্রক্রিয়ার মাধ্যমে যে স্থানে ভূপৃষ্ঠের শিলাসমূহ যখন নিজেদের মধ্যে বিক্রিয়া করে বা বিয়োজিত হয় এবং সেই স্থানেই পড়ে থাকে তখন তাকে রাসায়নিক আবহবিকার বলে। এবং আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা ভূপৃষ্ঠের উপরিভাগের যে শিলাসমূহ সেগুলি কি হয়, যান্ত্রিকভাবে বিচূর্ণ হলে এবং রাসায়নিকভাবে বিয়োজিত হয়। তাহলে যান্ত্রিক আবহবিকারের ফলে কী হয়, শিলাগুলি ভাঙে বা চূর্ণ বিচূর্ণ হয়, এবং রাসায়নিক বিক্রিয়ার ফলে শিলাগুলি বিয়োজিত হয়ে থাকে। এই কাজটি কিন্তু হয়ে থাকে। তাহলে শিলা এবং খনিজের স্থিতিশীল বা স্থানিক রাসায়নিক বিয়োজন হলো যেটা রাসায়নিক আবহবিকার, এবং শিলা চূর্ণ বিচূর্ণ হয় যান্ত্রিক আবহবিকারের ফলে। এবং শিলা যখন রাসায়নিক এবং যখন যেটা হচ্ছে রাসায়নিক ও যান্ত্রিক উপায়ে বিয়োজিত ও চূর্ণ বিচূর্ণ হয় তখন তাকে আবহবিকার বলে। সলিফ্ল্যাকশন কোথায় দেখা যায়, মরু অঞ্চলে, আর্কটিক অঞ্চলে, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে নাকি ঊষর অঞ্চলে? সঠিক উত্তরটি হচ্ছে সলিফ্ল্যাকশন হচ্ছে আর্কটিক অঞ্চলে দেখা যায় হচ্ছে সলিফ্ল্যাকশন, জলিফ্ল্যাকশন, এই যে ব্যাপারগুলি, অর্থাৎ আমাদের যে পেরিগ্লাসিয়াল অর্থাৎ যে হিমবাহ অঞ্চল সেখানে কিন্তু হিমবাহের গুরুত্বপূর্ণ কাজ হলো এই সলিফ্ল্যাকশনটা কি, যে মাটি বা শিলাখণ্ড প্রভৃতি বরফগলা জলের সাথে মিশে পাহাড়ের ঢাল বেয়ে নিচের দিকে নেমে আসলেই যখন পার্বত্য অঞ্চলে, হিমবাহ পার্বত্য অঞ্চল বা পরিহিমবাহ অঞ্চলে, প্যারিগ্লেসিয়াল অঞ্চলে মাটি ও শিলাখণ্ডগুলি বরফের সাথে কম্পোজিট করে, অর্থাৎ মাটি এবং যেটা রয়েছে শিলাখণ্ড সেগুলি বরফ গলা জলের সঙ্গে মিশে গিয়ে পাহাড়ের ঢাল বেয়ে উপর থেকে নিচে নেমে আসে, এটাই হচ্ছে সলিফ্ল্যাকশন নামে পরিচিত। এটি হিমবাহের ক্ষয়কার্যের ফলে মেরু অঞ্চলে বা সুমেরু অঞ্চলে, বিশেষ করে আর্কটিক অঞ্চলে দেখা যায়। জে জি অ্যান্ডারসন 1906 সালে এই যে ধারণা সলিফ্ল্যাকশন কথাটি জে জি অ্যান্ডারসন প্রথম 1906 সালে ব্যবহার করেছিলেন। নেক্সট হচ্ছে আধুনিক বিশ্লেষণ কার সঙ্গে যুক্ত, সাওয়ার, হ্যাডেট, হার্সন নাকি গোল্ড? সঠিক উত্তর সেটা হচ্ছে হ্যাগেট কিন্তু ডেভিড হ্যাগেটের সাথে কিন্তু এই অবস্থানিক বিশ্লেষণ এটার যুক্ত, যে লোকেশনাল অ্যানালাইসিস, যেটি এই ডেভিড হ্যাগেট মানবীয় ভূগোলের একটি দৃষ্টিভঙ্গি এবং বিভিন্ন ঘটনার যে স্প্যাশিয়াল অ্যারেঞ্জমেন্টের কথা তিনি বলেছেন। এবং প্রত্যক্ষ বা দর্শনের উপর ভিত্তি করে এই স্থানিক বিশ্লেষণের প্রধান উদ্দেশ্য হলো উৎপাদন ক্ষমতা সহ অন্য কোনো মডেল বা তথ্যকে তৈরি করা। এটাই ছিল হ্যাগেটের অবস্থানিক বিশ্লেষণ তত্ত্ব বা লোকেশনাল অ্যানালাইসিস। এবং তার লেখা বই লোকেশনাল অ্যানালাইসিস ইন হিউম্যান জিওগ্রাফিতে তিনি এই মানবীয় ভূগোলের কোনো কিছুর ক্রম বা অবস্থান ও বিন্যাস বোঝাতে গিয়ে জ্যামিতিক পদ্ধতিও ব্যবহার করেন। পিটার হ্যাগেট ছাড়াও স্থানিক বিশ্লেষণের সঙ্গে যুক্ত অন্যান্য ভৌগোলিকরা হলেন বিজ্ঞানী চোরলে, তারপরে হার্ভে, জনসন, এই সমস্ত অ্যাডাম স্মিথ, এই সমস্ত ব্যক্তিরা কিন্তু আমাদের যে অবস্থানিক বিশ্লেষণের সাথে বা যেটাকে বলা হয়ে থাকে স্থানিক বিশ্লেষণ ধারণার সাথে কিন্তু যুক্ত। আচ্ছা, হার্টসন ছিলেন আমেরিকান একজন আঞ্চলিক বা রিজিওনাল জিওগ্রাফির প্রধান সমর্থক। কার্ল এবং সাওয়ার অ্যান্ড কার্ল এরা ছিলেন যে সাংস্কৃতিক ভূদৃশ্য সমীক্ষার
ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। পরের কোয়েশ্চেন হচ্ছে নিয়ন্ত্রকবাদ তত্ত্বের অবতারণা কে করেছেন? নবনিয়ন্ত্রণবাদ তত্ত্বের অবতারণা করেছেন যিনি H.J. ম্যাকিন্ডার, O.H.K. স্পেট, A.J. হার্বার্টসন নাকি জি টেইলর? এক্ষেত্রে হচ্ছে গ্রাফিট টেইলর হচ্ছেন নবনিয়ন্ত্রণবাদ তত্ত্বের অবতারণা করেছেন গ্রাফিট টেইলর। তিনি 1951 সালে তার যে নবনিয়ন্ত্রণবাদ 1951 সালে নবনিয়ন্ত্রণবাদ বা যে তত্ত্বের অবতারণা করেছিলেন তার লেখা বই বা কনসেপ্ট স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজমের ধারণা দিয়েছিলেন। স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম, গো অ্যান্ড ডিটারমিনিজম এই কনসেপ্টের ধারণা তিনি 1951 সালে দিয়েছিলেন। মানে আমাদের গ্রাফিট টেইলরের মতে মানুষ কোনো দেশের উন্নতির পথকে ত্বরান্বিত করতে পারে। মানুষের ভূমিকা বড় শহরের যানবাহন নিয়ন্ত্রণের মতো। এবং ম্যাকিন্ডার হচ্ছেন তিনি কিন্তু হার্টল্যান্ড এবং রিমল্যান্ডের ধারণা দিয়েছিলেন। পৃথিবীর স্বাভাবিক অঞ্চলকে ভাগ করেছিলেন হার্বার্টসন। পৃথিবীকে স্বাভাবিক অঞ্চলে ভাগ করেছিলেন হার্বার্টসন। রিমল্যান্ড এবং হার্টল্যান্ডের ধারণা দিয়েছিলেন ম্যাকিন্ডার। নবনিয়ন্ত্রণবাদের কনসেপ্টের সাথে যুক্ত রয়েছেন তিনি হলেন গ্রাফিট টেইলর। 1951 সালে তার স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম এর মাধ্যমে তিনি মানুষকে বড় শহরের যানবাহনের নিয়ন্ত্রকের মতো উপস্থাপন করেছিলেন এবং কোনো দেশের উন্নতির পথকে মানুষ যে ত্বরান্বিত করে সেই কথা তার নবনিয়ন্ত্রণবাদ তত্ত্বের মাধ্যমে যেটা রয়েছে যেটা তার স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম এই ধারণা 1951 সালের মধ্য দিয়ে দিয়েছিলেন। তারপরে হচ্ছে ডাই আরকুন্ডে, এটা কোন নামের সাথে যুক্ত? কান্ট, রিটার, হামবোল্ট নাকি হেইটনার? ডাই আরকুন্ডে এই নামটির সাথে যুক্ত হচ্ছে হামবোল্ট। তিনি কিন্তু হামবোল্ট না, কার্ল রিটার ডাই আরকুন্ডে এই শব্দটি ব্যবহার করেছিলেন। রিটার তার আধুনিক ভূগোলের প্রতিষ্ঠাতা, কিন্তু কার্ল রিটারকে বলা হয়ে থাকে। তার যে লেখা গ্রন্থ ডাই আরকুন্ডে, এটা হচ্ছে জার্মান ভাষায়, যার শিরোনাম ছিল ডাই আরকুন্ডে ইন ভারহাল্টনিস জার নেচার অ্যান্ড জার গেস্টাইট ডিস ম্যাসেনচেন। অর্থাৎ এই যে জার্মান ভাষায় তার লেখা ডার আরকুন্ডে কার্ল রিটার এই ভূগোল বিষয়টি গুরুত্বপূর্ণ গ্রন্থ, যেখানে তিনি কিন্তু এই ডাই আরকুন্ডে 19টি খণ্ডে বিভক্ত ছিল। এটা 1859 সালে তিনি যেটা প্রকাশ পেয়েছিল তার। এখানে তিনি ভারত এবং আফ্রিকার বিষয়ে বর্ণনা দিয়েছেন। তার এই লেখার মধ্য দিয়ে প্রমাণ করতে চেয়েছেন যে পৃথিবী মানুষের জন্য তৈরি এবং যেখানে মানুষের শরীরের আত্মার জন্য তৈরি, সেভাবে পার্থিব পৃথিবী মানব জাতির জন্য তৈরি। অর্থাৎ এই কথাগুলি কিন্তু তার যে গ্রন্থ ডাই আরকুন্ডে তার মাধ্যমে জার্মান ভাষায় প্রকাশ করেছিলেন 1859 সালে 19টি খণ্ডের মধ্য দিয়ে কার্ল রিটার, যাকে আধুনিক ভূগোলের প্রতিষ্ঠাতাও বলা হয়ে থাকে। এবং ইমানুয়েল কান্ট তিনি হচ্ছেন তার যে ইমানুয়েল কান্টের গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ হচ্ছে ক্রিটিক অ্যান্ড পিওর রিজন, যেটা হচ্ছে পরম কারণবাদের সমালোচনা করেছিলেন তিনি। এখানে ইমানুয়েল কান্ট হচ্ছে তার ক্রিটিক অফ পিওর রিজন বইয়ের মাধ্যমে পরম কারণবাদের সমালোচনা করেছেন এবং আধুনিক ভূগোলের প্রতিষ্ঠাতা বলা হয়ে থাকে। আধুনিক ভূগোলের প্রতিষ্ঠাতা বলা হয় থাকে আরও একজন ব্যক্তি, তার নাম হচ্ছে হামবোল্ট। কেন কিনা তিনি কসমস যে বইটি তিনি লিখেছেন কসমস, এটা ছিল 5টি খণ্ডে বিভক্ত। এবং হেইটনার হচ্ছেন অ্যালফ্রেড হেইটনার, তিনি ক্রোলজি নামক গ্রন্থটি রচনা করেছিলেন। ক্রোলজি এই বইটির রচয়িতা হলেন অ্যালফ্রেড হেইটনার। হামবোল্ট হচ্ছেন কসমস গ্রন্থের লেখক, যেটা 5টি খণ্ডে বিভক্ত। কার্ল রিটার হচ্ছেন
ডাই আরকন্ডের লেখক, যেটা জার্মান ভাষায় 19টি খণ্ডে বিভক্ত, 1859 সালে প্রকাশিত হয়েছিল। এবং ইমানুয়েল কান্টের লেখা গ্রন্থ হচ্ছে ক্রিটিক অফ পিওর রিজন। ভূগোলে ওয়েলফেয়ার প্যারাডিম এর প্রবক্তাকে পিভি সেমেনভ, পি ক্র্যাপটকিন নাকি গোরাসিমভ নাকি জে হাভারসন? এর সঠিক উত্তর হচ্ছে পিপি সেমেনভ। তিনি ওয়েলফেয়ার প্যারাডিমের কথা বলেছেন। রাশিয়ান ভূগোলবিদ সেমেনভ হলেন একজন ওয়েলফেয়ার প্যারাডিম এর প্রবক্তা। তিনি এই যে মানব কল্যাণের যে মানবতাবাদীর জন্য তার এই ওয়েলফেয়ার প্যারাডিমের প্রবক্তা, এছাড়াও তিনি মানবতাবাদী ভূগোলের অন্যতম পথিকৃৎ হিসেবে পরিচিত। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। কোপেনের ধারণায় জলবায়ু অঞ্চলকে নির্দেশ করছে কি? নিরক্ষীয় নাকি ক্রান্তীয়, না মধ্য অক্ষাংশ, না মেরু দেশীয়? এক্ষেত্রে তিনি মেরুদেশীয়কে হিসেবে চিহ্নিত করেছেন। কোপেনের যে জলবায়ু সেটা হচ্ছে মেরুপ্রদেশীয় জলবায়ুকে নির্দেশ করে, যেখানে সারা বছর উষ্ণ ঋতু থাকেই না। গড় উষ্ণতা এখানে 10 ডিগ্রি সেন্টিগ্রেড মেরু অঞ্চলে। ভারতবর্ষের জম্মু কাশ্মীর ও হিমাচল প্রদেশ অঞ্চল বা উত্তরাখণ্ড এই সমস্ত অঞ্চলে এই জলবায়ু দেখা যায় এবং বেশিরভাগ সময়ে এই অংশে তুষার দ্বারা আবৃত থাকে। কোপেন গোটা পৃথিবীর জলবায়ু অঞ্চলকে মোট 5টি জলবায়ু অঞ্চলে ভাগ করেছেন। এগুলি হচ্ছে এ জলবায়ু, বি জলবায়ু, সি জলবায়ু, ডি জলবায়ু এবং জলবায়ু অঞ্চল। এর দ্বারা তিনি আর্দ্র ক্রান্তীয় অঞ্চল, যেখানে গড়ের তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি। বি জলবায়ুর মাধ্যমে তিনি শুষ্ক মরু অঞ্চলের জলবায়ুকে দেখিয়েছেন, যেখানে বাষ্পীভবনের বা ইভাপোরেশনের রেট বেশি। সি জলবায়ুর মাধ্যমে তিনি ক্রান্তীয় মধ্য অক্ষাংশ নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চল, যেখানে শীতকালটা বেশি থাকে 8 থেকে 18 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, যেখানে শীতকালে থাকে, এবং গ্রীষ্মকালে তাপমাত্রা 18 ডিগ্রি থেকে 22 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকে। এবং ডি জলবায়ুর মাধ্যমে তিনি দেখিয়েছেন শীতল অরণ্য জলবায়ু, যেখানে শীতকালে গড় তাপমাত্রা মাইনাসের নিচে নেমে যায় 4-5 ডিগ্রি, এবং গ্রীষ্মকালে যেটা 10 ডিগ্রি গড়ে তাপমাত্রা থাকে, যেটা হচ্ছে শীতল অরণ্য জলবায়ু। এবং জলবায়ু দ্বারা মেরুপ্রদেশীয় জলবায়ু, যেখানে গড় উষ্ণতা তাপমাত্রা 10 ডিগ্রি সেন্টিগ্রেডেরও কম থাকে সারা বছর। তাহলে মোট 5টি জলবায়ু অঞ্চল পৃথিবীর জলবায়ু অঞ্চলকে ভাগ করেছেন। জলবায়ুর দ্বারা ক্রান্তীয় জলবায়ু, বি হচ্ছে শুষ্ক মরু অঞ্চলের জলবায়ু, সি দ্বারা মধ্য অক্ষাংশীয় জলবায়ু, মধ্য অক্ষাংশ নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চল, এবং শীতল অরণ্য জলবায়ু ও মেরুপ্রদেশীয় জলবায়ু অঞ্চল দ্বারা ভাগ করেছে। এর দ্বারা তিনি আর্দ্র ক্রান্তীয় জলবায়ু, বি দিয়ে শুষ্ক মরু অঞ্চলের জলবায়ু, সি দিয়ে নাতিশীতোষ্ণ যেটা মধ্য অক্ষাংশে উষ্ণ নাতিশীতোষ্ণ অঞ্চলের জলবায়ু, এবং ডি দিয়ে শীতল অরণ্য জলবায়ু ও মেরুপ্রদেশীয় জলবায়ু দ্বারা চিহ্নিত করেছেন। এরপর হচ্ছে বিশ্বব্যাপী উষ্ণতা কিসের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত? সেটা হচ্ছে বিশ্বব্যাপী যে উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং এর সাথে যুক্ত হচ্ছে সৌর কলঙ্ক চক্র, গ্রিনহাউস গ্যাসের অতিরিক্ত যোগান, নাকি ওজোন স্তরের বিনাশ, নাকি সাধারণ বায়ু প্রবাহ। এক্ষেত্রে হচ্ছে সেটা হচ্ছে গ্রিনহাউস গ্যাসের অতিরিক্ত যোগান। আমাদের যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, যে সমস্ত গ্যাসগুলো রয়েছে, যেমন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, তবে মিথেন জৈব গ্রিনহাউস গ্যাস, তো ক্লোরোফ্লোরোকার্বন সিএফসি, এছাড়া ওয়াটার ভ্যাপর সামান্য পরিমাণে গ্রিনহাউস গ্যাসের জন্য দায়ী। বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাসের অন্যতম প্রধান কারণ হলো এই গ্রিনহাউস গ্যাসগুলির প্রতিনিয়ত যোগান বৃদ্ধি পাচ্ছে। কয়েক দশক বা লাস্ট যে দশকগুলি রয়েছে, সেক্ষেত্রে কি হয়েছে, মানুষের যে অতিরিক্ত মাত্রায় জীবাশ্ম জ্বালানি ব্যবহার করছে, সেই জীবাশ্ম জ্বালানিগুলি ব্যবহার করার ফলে কি হচ্ছে না, অতিরিক্ত মাত্রায় কার্বন, অর্থাৎ কয়লা বা খনিজ তেল, এই সমস্ত বা প্রাকৃতিক গ্যাস এসবগুলি ব্যবহার করা হচ্ছে, বা বনভূমি ধ্বংস করে চাষবাস করা হচ্ছে, যার ফলে পরিবেশের মধ্যে কি হচ্ছে, গাছের বা উদ্ভিদের পরিমাণ কমে যাচ্ছে, যার ফলে কার্বন ডাইঅক্সাইডের গ্যাসের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও বিভিন্ন ধরনের চাষবাস ও সার উৎপাদনের জৈব সারের উৎপাদনের জন্য মিথেন গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও ক্লোরোফ্লোরো সিএফসি, বিভিন্ন ধরনের রেফ্রিজারেটর বা এই সমস্ত যে সমস্ত তাপ নিয়ন্ত্রণজনিত যন্ত্রগুলি ব্যবহার করার ফলে ক্লোরোফ্লোরোকার্বনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, এবং জলীয় বাষ্প
তো প্রতিনিয়ত জলীয় বাষ্পের মাত্রাও বায়ুমণ্ডলে বৃদ্ধি পাচ্ছে। এই সমস্ত কারণের জন্য গ্রিনহাউস গ্যাস প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, যেটা এই গ্যাসগুলি প্রাকৃতিকভাবে সূর্য থেকে যে আসা সৌরশক্তিকে শোষণ করে বায়ুমণ্ডলকে আরও বেশি করে উত্তপ্ত করছে। আর এই প্রতিনিয়ত এই সমস্ত গ্যাসগুলির পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে অতিরিক্ত পরিমাণ তাপ শোষিত হয়, যা পৃথিবীকে উত্তপ্ত করে তুলছে। এর ফলে গ্রিনহাউস যেটা হচ্ছে, অর্থাৎ গ্লোবাল যে ওয়ার্মিং সেটা সংঘটিত হচ্ছে এই গ্রিনহাউস এফেক্টের অতিরিক্ত যোগানের জন্য বা গ্রিনহাউস প্রভাবের জন্য। নেক্সট হচ্ছে কোরিওলিস শক্তি ও বায়ুচাপ ঢালের সাম্যাবস্থা সৃষ্টি করে কে? শান্ত বায়ু, ঢাল নিয়ন্ত্রিত বায়ুপ্রবাহ, জিওস্ট্রফিক বায়ুপ্রবাহ নাকি ভিন্ন পথগামী বায়ুপ্রবাহ? এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে জিওস্ট্রফিক বায়ুপ্রবাহ। কেন কি না কোরিওলিস আমাদের যে জিওস্ট্রফিক বায়ুপ্রবাহের মধ্যে কোরিওলিস শক্তি এবং একদিকে রয়েছে বায়ুচাপের ঢালের যে সাম্যাবস্থার উৎপত্তি হয়, কারণ ঊর্ধ্ব বায়ুমণ্ডলে বায়ু চাপের ঢালের অবক্রমজনিত বল, অর্থাৎ বায়ু কী হয় উপর থেকে নিচের দিকে বল এবং কোরিওলিস বল পরস্পরের কী হয় বিপরীত মুখে অবস্থান করে। আর এই দুটির বলের পরিমাণ সমান হলে পরস্পরের বিপরীতে কাজ করে। এর ফলে সমপ্রেশ সমান হলে পরস্পরের বিপরীতে যেটা সমপ্রেশ রেখার সমান্তরালে প্রবাহিত হয় যে বায়ু, সেটাই হচ্ছে এই যে সাম্য অবস্থা সৃষ্টি করে কোরিওলিস শক্তি এবং বায়ুচাপের বলের ফলে, সেই অবস্থাটায় যে তৈরি করে সমাবেশ যে রেখার সমান্তরালে প্রবাহিত হয়, ওটি হচ্ছে জিওস্ট্রফিক বায়ুপ্রবাহ। তাহলে একদিকে হচ্ছে কোরিওলিস বলের শক্তি আর অন্যদিকে হচ্ছে বায়ুচাপের ঢালের সাম্যাবস্থার এর যে উৎপত্তি, এটা ঊর্ধ্ব বায়ুমণ্ডলে বায়ু চাপ ঢালের অবক্রমজনিত বল, আর ওদিকে কোরিওলিস পরস্পরের বিপরীত দিকে প্রবাহিত হয় এবং এই দুটি বলের পরিমাণ সমান যখন হয়ে যায় তখন পরস্পর বিপরীত দিকে কাজ করে। এর ফলে একটা সমাবেশ রেখার সৃষ্টি হয়, যার ফলে একটা সমান্তরাল বায়ু প্রবাহিত হয়, এটাই হচ্ছে জিওস্ট্রফিক বায়ুপ্রবাহ। পরের কোয়েশ্চেন হচ্ছে মেসোস্ফিয়ারের ফলে কি হয়? সমতাপ স্তর, বৈপরীত্য স্তর, স্বাভাবিক স্তর নাকি ওজন সমৃদ্ধ স্তর? এর ফলে কি হয়? স্বাভাবিক স্তর। মেসোস্ফিয়ার হচ্ছে একটি স্বাভাবিক স্তর। কেন কি না মেসোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কী হয়? উষ্ণতা হ্রাস পায় এবং স্বাভাবিক স্তর বলা হয়ে থাকে এটাকে। যেমন ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায়, আবার যেটা স্ট্র্যাটোস্ফিয়ারে কী হয়? উচ্চতা বৃদ্ধির সাথে সাথে সেখানে উষ্ণতা বৃদ্ধি পায়। এবারে ট্রপোস্ফিয়ারের উপর থেকে 80 কিমি পর্যন্ত যে উষ্ণতা আমাদের ট্রপোপোজের উপর থেকে যে 80 কিমি উচ্চতা পর্যন্ত, অর্থাৎ আমাদের 16 থেকে 18 কিমি পর্যন্ত ট্রপোস্ফিয়ার রয়েছে, 14 কিমি পর্যন্ত ট্রপোস্ফিয়ার, তারপর 14 থেকে 18 এই যে ট্রপোপোজ অঞ্চল, তার উপর থেকে 80 কিমি পর্যন্ত অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার পর্যন্ত ক্রমশ উষ্ণতা কী হয়? উষ্ণতা ক্রমশ হ্রাস পায় এবং হ্রাস পেতে পেতে 80 কিমি উচ্চতায় গিয়ে 90 ডিগ্রি সেন্টিগ্রেডে হয়ে যায়। কারণ এখানে গিয়ে 183 কেলভিন বা 90 ডিগ্রি সেন্টিগ্রেডে দাঁড়ায়। এই যে অবস্থাটা, এইটাকেই বলা হয়ে থাকে স্বাভাবিক স্তর। আমাদের ট্রপোস্ফিয়ারের 17 কিমি অঞ্চল বা 16 কিমি, যেটা নিরক্ষীয় অঞ্চলের দিকে বিস্তার লক্ষ্য করা যায় উচ্চতা, এবং 8 থেকে 10 কিমি বা 9 থেকে 10 কিমি মেরু প্রদেশের অঞ্চলে দেখা যায়। এছাড়াও যেখানে উষ্ণতা থাকে ঊর্ধ্বসীমায় ট্রপোস্ফিয়ারে, সেখানে কিন্তু -65 থেকে 70 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থাকে। তারপরে আছে ট্রপোপোজ, যেটা 18 থেকে 50 কিমি পর্যন্ত যার বিস্তার। এই ট্রপোপোজে বা ট্রপোস্ফিয়ারে গিয়ে স্ট্র্যাটোস্ফিয়ারে গিয়ে উষ্ণতা আবার 0 ডিগ্রিতে হয়, উষ্ণতা বৃদ্ধি পেতে পেতে। তারপরে আবার মেসোস্ফিয়ারে যেটা 50 থেকে 80 কিমি, সেখানে আবার উষ্ণতা কমতে কমতে -80 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছায়। এবং তারপরে আসে 80 বা 90 থেকে 640 কিমি যে উচ্চতা, সেখানে কিন্তু আবার উষ্ণতা বৃদ্ধি পেতে পেতে থার্মোস্ফিয়ারে 170 বা 200 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত টেম্পারেচার হয়ে যায়। পরবর্তী যে স্তর রয়েছে 600 বা 700 থেকে একেবারে 1000 কিমি পর্যন্ত, সেখানে কিন্তু 5568